হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বল। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়ছিলাম বাফা দ্রবণ কি, তাই না? বাফা দ্রবণ অ্যাকচুয়ালি কি ছিল? এটা এমন একটা দ্রবণ যেটাতে আমরা সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিশালে ওই দ্রবণের পিএইচটা চেঞ্জ হয় না। হ্যাঁ, পিএইচটা যা ছিল তাই থাকে। এখন বাফা দ্রবণটা অম্লীয় বাফা দ্রবণ হইতে পারে, ক্ষারীয় বাফা দ্রবণ হইতে পারে, তাই না? অম্লীয় বাফা দ্রবণ মানে কি সামান্য অম্লীয় টাইপের একটা দ্রবণ, যে দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার মিশালে ওই দ্রবণের পিএইচ যা আছে তাই থাকে। হুম। ক্ষারীয় বাফা দ্রবণ হচ্ছে একটা ক্ষারীয় টাইপ দ্রবণ, যে দ্রবণে আমরা সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিশালে পিএইচটা চেঞ্জ হয় না। তো এখন কথা হচ্ছে কিভাবে কাজ করে, এটা গত ক্লাসে আমি পড়ায় দিয়ে আসছি। হ্যাঁ, কিভাবে জিনিসটা ব্যালেন্স থাকে। তো আজকে আমরা পড়বো বাফা দ্রবণ কিভাবে কাজ করে, সেটা তো পড়ে ফেলছি। বাফা দ্রবণ নিয়ে ম্যাথ। হুম। বাফা দ্রবণের পিএইচ কিভাবে বের করব। তো এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। তো এই ম্যাথগুলো বোঝার আগে আমাদের দুইটা কেস পড়তে হবে। কারণ দুই টাইপের কেস আসে। তো একটা কেসে হচ্ছে যে অ্যাসিড আর সল্ট দুইটাই পুরা পাত্র জুড়ে আছে। বুঝতে পারছি? এ যেমন ধর এটা একটা পাত্র, এ দেখ এগুলো হচ্ছে সল্ট, লালগুলো হচ্ছে কি সল্ট। হ্যাঁ, আর পানির মতন দেখতেছস কালো কালো দাগ, এগুলো হচ্ছে অ্যাসিড। এ দেখ অ্যাসিডও পুরা পাত্রটা জুড়ে আছে না, আবার এই সল্ট গুলো পুরা পাত্রটা জুড়ে আছে না। তার মানে কি একই আয়তনের পাত্রে অ্যাসিডও আছে, সল্টও আছে, তাই না? তো সেই ক্ষেত্রে এই ধরনের কেসে কি হয়, ভি অ্যাসিডের মানে অ্যাসিডের আয়তনটাও ভি, সল্টের আয়তনটাও ভি না, মানে দুইটাই সেম না। কারণ দুইটাই তো ধর ধর এই পাত্রটার আয়তনই ভি, তাহলে এই আয়তনের পাত্র যদি ভি হয়, এই পাত্রের আয়তন যদি ভি হয়, তাহলে সল্টের আয়তনও ভি, অ্যাসিডের পাত্র ভি, কারণ দুইজনেই পুরো আয়তন জুড়ে আছে, পাত্রের পুরো আয়তন জুড়ে আছে। তো তখন অ্যাকচুয়ালি দাঁড়া, আমি মনে হয় একটা জিনিস মিস দিছি। আচ্ছা, সমস্যা নেই। দেখ, না না মিস দিই। তাহলে দেখ, তাহলে দুইজনের আয়তনটা সমান হয়ে যাচ্ছে, তাই না? এখন একটু তো বুঝছস, একটু বুঝার পর এখন আরেকটা টপিকে আসি, সেটা হচ্ছে যে বাফা দ্রবণের পিএইচ কিভাবে বের করতে হয়, সেটার জন্য আমাদের সূত্র অলরেডি দাঁড় করানো আছে। সূত্রটা কিভাবে আসছে, এমনি আসছে, আমাদের জানার দরকার নেই। সূত্রটা কে দাঁড় করাইছে? সূত্রটা দাঁড় করাইছে হ্যান্ডারসন। কে দাঁড় করাইছে? এটাকে আমরা অনেক সময় কি বলতাম, বুঝছস তো? তো ব্যাপারটা এখন হয়ে গেছে যে কি, তো এই একটা সূত্র দাঁড় করাইছে, সূত্র কেমন আসে আমাদের জানার দরকার নেই। ও বলছে কি পিএইচ সমান সামথিং। ওর মেইন সূত্র ছিল পিএইচ সমান পিকে প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা। বুঝতে পারছি? কারণ থার্ড ব্র্যাকেট মানে কি ঘনমাত্রা, তাই না? এখন ঘনমাত্রাকে আমরা এন বাই ভি বলতে পারি না, এস ইকুয়াল এন বাই ভি। এখন তুই আমারে বল, ভি অ্যাসিড আর এই কেসটাতে ভি অ্যাসিড আর ভি সল্ট সেম না? অ্যাসিডের আয়তন আর সল্টের আয়তন সমান না? তাহলে আমরা যখন এই সূত্রের মধ্যে এই ঘনমাত্রার সূত্রে আমরা এটাকে এন বাই ভি আকারে লিখবো, সল্টেরটা লিখবো এন সল্ট ডিভাইড বাই ভি সল্ট, অ্যাসিডেরটাকে লিখবো এন অ্যাসিড বাই ভি অ্যাসিড। তো আলটিমেটলি দেখবি যে ভি সল্ট আর ভি অ্যাসিড কাটাকাটি যাচ্ছে। কারণ কেন কাটাকাটি যাচ্ছে? কারণ দুজনের মান সমান, দুজনই সেম আয়তনের পাত্র জুড়ে আছে, তাই না? তাহলে কাটাকাটি গেছে। তো কাটাকাটি গেলে এখন কি হবে? তো আমরা আরেকটা সূত্র পাইছি না, পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড বাই এন অ্যাসিড। প্রথম হ্যান্ডারসন কোন সূত্র বলছে? হ্যান্ডারসন বলছে পিএস সমান পিকে প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এখন আমরা এই সূত্র থেকে আরেকটু মডিফাই করছি, আর আরেকটা সূত্র পাইছি যে পিএস সমান পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড বাই এন অ্যাসিড। সবসময় সল্ট উপরে থাকে, অ্যাসিড নিচে থাকে, বা ক্ষার নিচে থাকবে। আমরা অ্যাসিড দিয়ে প্রমাণ করতেছি, তো ক্ষারের সূত্রটা সেমই হবে। ক্ষারের সূত্র শুধু পিকে এর জায়গায় পিকেবি হবে, তাই না? পিকেবি আর সল্ট ডিভাইড বাই বেস, তাই না? ক্ষারের ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে যে তাহলে সূত্র একটাই, যে পিএইচ সমান পিকে প্লাস লগ সল্ট ডিভাইড বাই অ্যাসিড। এখন সেটা ঘনমাত্রা দিয়ে হিসাব করলে সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা, আর যদি মোল সংখ্যা দিয়ে হিসাব করি সেটা এন সল্ট ডিভাইড বাই এন অ্যাসিড। সূত্রটা বুঝাতে পারছি? ওকে, তাহলে এখন হচ্ছে কেস টু। আমি শর্টকাট সূত্র বলে দিব, চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, এত কেস টেস্ট মনে রাখতে হবে না, এত কেস টেস্ট মনে রাখতে হবে না। এবার আমি জাস্ট বুঝার জন্য শুরুতে বেসিকটা ক্লিয়ার করার জন্য বলে আসতেছি আর কি, পরে শর্টকাট আছে। হ্যাঁ,
তারপর হচ্ছে কেস টু হচ্ছে এবার অ্যাসিড আর সল্ট গুলা নিজস্ব কিছু নির্দিষ্ট আয়তন জুড়ে থাকবে। মানে ধর এতটুকু অংশ, কালো কালো অংশটুকু হচ্ছে অ্যাসিড, আবার এই লাল লাল অংশটুকু হচ্ছে যে লবণ। এখন তুই আমাকে বল, লবণ কি পুরো আয়তন জুড়ে আছে, বা অ্যাসিড কি পুরো আয়তন জুড়ে আছে? নাই। অ্যাসিডের একটা নির্দিষ্ট আয়তন আছে, লবণের আরেকটা নির্দিষ্ট আয়তন আছে, তাই না? তার মানে লবণের একটা ইন্ডিভিজুয়াল আয়তন আছে, সেটাকে ভি সল্ট ধরতেছি, আর অ্যাসিডের একটা নির্দিষ্ট আয়তন আছে, সেটাকে ভি অ্যাসিড ধরতেছি। হুম, বুঝতে পারছি? এটা যদি বুঝে থাকোস, এখন তুই আমারে বল, এখন কি আমরা ভি অ্যাসিড আর ভি সল্ট সমান ধরতে পারবো? আর যদি সমান ধরতে না পারি, তাহলে ভি অ্যাসিড আর ভি সল্টকে কাটাকাটি যাবে? কাটাকাটি যাবে না। তাহলে আলটিমেটলি ব্যাপারটা এভাবে রয়ে যাবে না? দেখতো যে পি কে এ প্লাস লগ, আমরা যদি এখানে ধরি এন অফ সল্ট ডিভাইড বাই ভি সল্ট, তাই না? ডিভাইড বাই এন অফ অ্যাসিড ডিভাইড বাই ভি অফ অ্যাসিড। সূত্র এটা হবে না? এই ক্ষেত্রে তো আর ভি সল্ট আর ভি অ্যাসিড কাটাকাটি যাচ্ছে না, তাই না? তাহলে এন অফ সল্ট ডিভাইড বাই ভি অফ সল্ট কে কি বলতে পারি? এস অফ সল্ট না? মানে লবণের ঘনমাত্রা। আর এন অফ অ্যাসিড ডিভাইড বাই ভি অফ অ্যাসিড কি বলতে পারি? অ্যাসিডের ঘনমাত্রা, তাই না? তখন সূত্রটা এমন হবে না? পি কে এ প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা, হবে না? বুঝতে পারছি? একটু বুঝছিস কিনা বল। হ্যালো, হ্যাঁ বুঝছস? তাহলে বুঝে থাকলে এখন আমি অ্যাকচুয়ালি তোকে কি বলতে চাচ্ছি বল। ব্যাপারটা হচ্ছে, আমি বলতে চাচ্ছি, হ্যালো, হ্যাঁ শুনতেছস? তাহলে আমি অ্যাকচুয়ালি তোকে কি বলতে চাচ্ছি, আমি তোকে বলতে চাচ্ছি যে যদি দুইজনের আয়তন ভিন্ন ভিন্ন হয়, দুইজনের ইন্ডিভিজুয়াল আয়তন থাকে, হ্যাঁ, দুইজনের যদি ইন্ডিভিজুয়াল আয়তন থাকে, ইন্ডিভিজুয়াল আয়তন মানে কি? এসিডের একটা আয়তন দেওয়া আছে ইন্ডিভিজুয়ালি, আবার লবণের একটা আয়তন দেওয়া আছে ইন্ডিভিজুয়ালি, তখন সূত্র বসাইতে হবে ঘনমাত্রা সূত্রটা, পি কে এ প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই এসিডের ঘনমাত্রা। হ্যাঁ, আর যদি ইন্ডিভিজুয়ালি আয়তনের কথা বলা না থাকে, হ্যাঁ, ধর বলে দেয় না যে এসিডের ঘনমাত্রা, সরি এসিডের আয়তন এত, সল্টের আয়তন এত, হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়ালি বলে দেয়, শুধু একটা আয়তন দেওয়া আছে, বা আয়তন নিয়ে ওদের কোনো সম্পর্কে কিছুই বলা নেই, হ্যাঁ, তখন আমরা কি করব? তখন সূত্র বসাবো মোল সংখ্যা দিয়ে, পিকে প্লাস লগ মোল সংখ্যা অফ সল্ট ডিভাইড বাই মোল সংখ্যা অফ অ্যাসিড। অ্যাসিড, বুঝতে পারছি? তাহলে জিনিসটা আমি আবার একটু রিক্যাপ করতেছি। যদি ইন্ডিভিজুয়াল আয়তনের কথা বলা থাকে, অ্যাসিডের আয়তন এত, সল্টের আয়তন এত, তো তখন তো আয়তন আয়তন কাটাকাটি যাবে না, তখন ঘনমাত্রা দিয়ে ম্যাটটা করতে হবে, যে পিকে প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা, যেটা হ্যান্ডারসন যেটা দিয়ে গেছে, আমরা মডিফাই করছি এটা না, হ্যাঁ, যেটা দিয়ে গেছে। আর যখন ইন্ডিভিজুয়াল আয়তনের কথা বলা থাকবে না, যে অ্যাসিডের আয়তন অমুক আর সল্টের আয়তন অমুক, হ্যাঁ, বলা থাকবে না, কিংবা শুধু একটা আয়তনের মানই দেওয়া থাকবে, শুধু পাত্রের আয়তনের মানই দেওয়া থাকবে, তো পাত্রের আয়তন দেওয়া থাকবে মানে কি, এটা আমাদের ধরে নিতে হবে অ্যাসিডও পুরা পুরা পাত্র জুড়ে আছে, লবণও পুরা পাত্র জুড়ে আছে না? তো তখন আমাদেরকে ভি এর মানটা এক হয়ে যাচ্ছে, তখন ভি কাটাকাটি চলে যাচ্ছে, তখন মোল সংখ্যা দিয়ে একটা করতে হবে, হ্যাঁ। তার মানে ইন্ডিভিজুয়াল আয়তনের কথা বলা না থাকলে, কিংবা শুধু পাত্রের আয়তনের কথা বলা থাকলে, কিংবা আয়তনের কথা বলাই না থাকলে, তখন আমরা এই সূত্রটা দিব, পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড বাই এন অ্যাসিড। ওকে, তো এই দুইটা কেস মনে রাখলে হবে, মানে এই দুইটার শর্টকাট হচ্ছে এটাই, এই যে লেখা আছে আয়তনের ব্যাপারে কিছু বলা থাকলে এটা ব্যবহার করবো, আর যদি ইন্ডিভিজুয়াল আয়তনের ব্যাপারে কিছু বলা না থাকলে তখন এটা ব্যবহার করবো। তো কেসটা কেমন আসে এত জানা লাগবে না, তা বুঝে দিয়ে আসছি আর কি। তো ক্ষারীয় বাফারের ক্ষেত্রে সূত্র সেমই হবে, কিন্তু ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কি পিএইচ এর সূত্র হবে না পিওএইচ এর সূত্র হবে? তো পিওএইচ সমান পিকেবি প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইড বাই বেসের ঘনমাত্রা, বা আরেকটা সূত্র হতে পারে পিওএইচ সমান পিকেবি প্লাস লগ সল্টের মোল সংখ্যা ডিভাইড বাই বেসের মোল সংখ্যা। তো পিওএইচ থেকে তারপর পিএইচ তো বের করা কোনো ব্যাপারই না, কারণ আমরা কি জানি পিএইচ প্লাস পিওএইচ সমান 14। তাহলে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা পিএইচ বের করি, আর ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা পিওএইচ বের করি। কোয়েশ্চেনে আয়তন দেওয়া না থাকলে
কোশ্চেনে যদি আয়তন দেওয়া না থাকে, দুইজনের আয়তনকে সমান ধরে নিব, মোল সংখ্যা যেটাতে আছে সেটা অ্যাপ্লাই করি। ওই যে মোল সংখ্যা একটু আগে তো বলছি, আয়তনের কথা বলা না থাকলে আমরা মোল সংখ্যাটা দিয়ে করব। হ্যাঁ, আর যদি আয়তনের কথা বলা থাকে বাট সেটা ইন্ডিভিজুয়ালি না, শুধু এক পাত্রের আয়তনের কথা বলা আছে, তাহলে পাত্রের আয়তন মানে কি দুইজনের আয়তনই সমান, তাই না? দুইজনই পাত্র জুড়ে আছে, তখনও মূল সংখ্যার সূত্রটা ইউজ করব। আর যদি ইন্ডিভিজুয়াল আয়তন দেওয়া থাকে তখন হচ্ছে যে ওই ঘনমাত্রা সূত্রটা ইউজ করব। হুম। কিন্তু মাঝে মাঝে আয়তন দুইজনেরই দেওয়া আছে, হ্যাঁ, বা দুইজনেরই আয়তন ইন্ডিভিজুয়াল আয়তনের কথা বলা আছে, কিন্তু তাও আমরা মোল সংখ্যার সূত্রটা ইউজ করি। কখন ইউজ করবো জানোস? এখন তুই আমাকে বল, একটু আগে তো বলছি যে ইন্ডিভিজুয়াল আয়তনের কথা বলা থাকলে আমরা ঘনমাত্রাটা ইউজ করি, তাই না? হ্যালো, কেন বোঝা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? ওকে। এখন কথা হচ্ছে, আমি তোকে কি বলতেছি, একটু আগে বললাম যে যদি দুইজনের ইন্ডিভিজুয়াল আয়তনের কথা বলা থাকে, লবণ আর এসিডের বা লবণ বা ক্ষারের, তখন হচ্ছে আমরা ঘনমাত্রা সূত্রটা ইউজ করি, তাই না? এখন কথা হচ্ছে যে মাঝে মাঝে দুইজনের ইন্ডিভিজুয়াল আয়তনের কথা বলা আছে, তাও আমরা মোল সংখ্যার সূত্রটা ইউজ করি। এখন কথা হচ্ছে, ভাই এত প্যাঁচ লাগাচ্ছ কেন? ব্যাপারটা এমন না, প্যাঁচ লাগানোর কোনো কিছু নেই, আমরা ম্যাথ গুলো করতে থাকবো, অটোমেটিক নিজেরাই বুঝে যাবো। হ্যাঁ, মানে নিজেরাই বুঝবে কখন কোনটা ইউজ করা লাগবে। হুম। তাহলে প্রথম অঙ্কটা করি। প্রথম অঙ্কটা কি বলতেছে যে 4.75 পিএইচ এর একটি বাফার দ্রবণ, তার মানে বাফার দ্রবণের পিএইচ ওরাই দিয়ে দিছে, পিএইচ এর মান 4.75, বলতেছে তৈরি করতে 0.02 মোল প্রোপানোয়িক অ্যাসিড। অ্যাসিডের কথা বলা আছে, তার মানে এটা অম্লীয় বাফার দ্রবণ, তাই না? প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে 0.02 মোল, মোল এন এর মান দিয়ে দিছে প্রোপানোয়িক অ্যাসিড ধারণকৃত, অ্যাসিড ধারণকৃত 2 ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব লিটার, 2 লিটার। হ্যাঁ, তার মানে কি এত মোল প্রোপানোয়িক অ্যাসিড ধারণকৃত 2 লিটার একটি দ্রবণে। তার মানে একটা পাত্র আছে যে পাত্রের আয়তন 2 লিটার, তাই না? ওই 2 লিটার পাত্র প্রোপানোয়িক অ্যাসিডকে ধারণ করছে, তাই না? তার মানে প্রোপানোয়িক অ্যাসিডটা পুরো আয়তন জুড়ে আছে, তাহলে লবণও পুরো আয়তন জুড়ে থাকবে। দ্রবণে কত মোল সোডিয়াম প্রোপানোয়েট, সোডিয়াম প্রোপানোয়েট মানে কি ওই লবণ আর কি, তাই না? কারণ আমরা বাফার দ্রবণ কি বলছি, যে মৃদু অ্যাসিডটা ইউজ করি আর যে লবণটা ইউজ করি ওই লবণটা হচ্ছে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার যুক্ত থাকতে হবে ওই লবণে, তাই না? তো প্রোপানোয়িক অ্যাসিড ইউজ করলে প্রোপানয়েড থাকতে হবে না, সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম মানে কি লবণ যুক্ত হওয়ার পর সোডিয়াম হয়েছে আর কি, আর ওর অনুবন্ধী ক্ষারটা প্রোপানয়েড হবে না, একটা এইচ চলে গেলে, তো যোগ করতে হবে। তো আমাদেরকে লবণের মোল সংখ্যাটা বের করতে বলছে, তাই না? আবার আমরা এটাও জানি, যেহেতু আয়তনের কথা ইন্ডিভিজুয়ালি বলেও দেয় নাই, প্লাস শুধু বলে দিছে 2 লিটার ধারণকৃত প্রোপানোয়িক অ্যাসিড, তার মানে কি 2 লিটারের মধ্যে সম্পূর্ণ আয়তন জুড়ে প্রোপানোয়িক অ্যাসিডটা আছে। তো প্রোপানোয়িক অ্যাসিড যদি 2 লিটার সম্পূর্ণ আয়তন জুড়ে থাকে, তাহলে লবণ কেন থাকবে না, তাই না? যেহেতু লবণ, এটা দেখেও আমরা বুঝতে পারি যে ওদের দুজনের আয়তন সমান, দুজনেই পুরো আয়তন জুড়ে আছে। আরেকটা ক্লু দেখে বুঝতে পারি, সেটা হচ্ছে কি, যেহেতু লবণের আয়তনের কথা কোনো বলে যায় না ইন্ডিভিজুয়ালি, তাহলে তার মানে বুঝতে হবে ওই মোল সংখ্যার সূত্রটা, তাই না? তো আমরা কি জানি পিএইচ সমান পিকে প্লাস মোল সংখ্যা অফ সল্ট ডিভাইড বাই মোল সংখ্যা অফ অ্যাসিড। তোমার পিএইচ এর মানও দিয়ে দিছে, পিকে কে এর মান দিয়ে দিছে, মানে কি তুমি পিকে বের করতে পারবে না, মাইনাস লগ কে, পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস এর ঘনমাত্রা না, তো পিকে সমান কি হবে মাইনাস লগ কে। তাহলে এটার মানও দেওয়া আছে, আর লগ ওই পাশে গেলে কি হয়ে যায় এগুলোও তুমি জানো, তাই না? লগ সমান চিহ্নের অপোজিট পাশে গেলে কি হয়। তো এখন কথা হচ্ছে যে তোমার শুধু অ্যানসল্টের মানটা দেওয়া নাই, তুমি অ্যানসল্টের মান বের করতে পারবে না। তো এটা তো দেখলে বোঝা যায় তোমাকে মোল দিয়ে অঙ্ক করতে হবে, কারণ ওরা মোল দিয়ে দিছে প্রোপানিক অ্যাসিডের, এটা যে কোনো ভাবে কমন সেন্স খাটালে বোঝা যায় যে ঘনমাত্রা। এ দেখ, আচ্ছা, তোর থেকে হাতে দুইটা সূত্র আছে, একটা ঘনমাত্রার সূত্র, একটা মোলের সূত্র, তাই না? এখন তুই আমাকে বল এখানে কোন দুঃখে তুই ঘনমাত্রার সূত্র ইউজ করবি? তুই ঘনমাত্রার সূত্র ইউজ করলে তোর ঘনমাত্রা আগে বের করা লাগবে না? আগে তো তোর ঘনমাত্রা বের করার দরকার আছে। তো জিনিসটা হচ্ছে আলটিমেটলি নিজের ব্রেনকে বলতে হবে আমার কোন সূত্রটা ইউজ করতে হবে। হ্যাঁ,
অটোমেটিক এখানে সব টাইপের ম্যাথ করা আছে, এগুলো করলে অটোমেটিক তোর মাথায় চলে আসবে, হাতে হাতে চলে আসবে। তারপর হচ্ছে কি, আবারও এবার হচ্ছে পিওএইচ দিয়ে দিছে। পিওএইচ বাফার দ্রবণ তৈরি করতে এত লিটার, মানে কি এত আয়তন 50 সেন্টিমিটার কিউব মানে কি 50 মিলিলিটার। মিলিলিটারকে তুমি এবার লিটারে নিতে পারবে না 1000 দিয়ে ভাগ করে। তাহলে এত আয়তনের ফর্মিক অ্যাসিড, অ্যাসিডের সাথে কত আয়তনের এত ঘনমাত্রার সোডিয়াম ফরমেট দ্রবণ যোগ করতে হবে। প্রথম কথা হচ্ছে তোমাকে পিএইচ এর মান দেয়নি, তোমাকে দিছে কার মান, পিওএইচ এর মান। কিন্তু তুমি যে পরবর্তীতে ক্লু গুলা পাচ্ছ, এই ক্লু দিয়ে কখনো ক্ষারীয় বাফা দ্রবণ তৈরি করা পসিবল না। কারণ ফর্মিক অ্যাসিড, অ্যাসিড দিয়ে কি তুমি ক্ষারীয় বাফা দ্রবণ তৈরি করবা নাকি, তাই না? তার মানে তোমাকে পিওএইচ এর ক্লুটা কেন দিছে, তোমাকে পিএইচ এর মানটা বের করার জন্য। পিএইচ সমান কত, কারণ পিওএইচ যদি 14 হয় তাহলে পিএইচ সমান হবে 14 মাইনাস পিওএইচ, তাহলে 4। পিএইচ এর মান আবারও পেয়ে গেছো। এখন আমার কথা হচ্ছে, এই যে একটু আগে বলছি না যে একটু ব্যতিক্রম ঘটে, যে দুজনে ইন্ডিভিজুয়ালের মান দেওয়া আছে কিন্তু তাও আমরা মোল সংখ্যার সূত্রটা ইউজ করি। এখন আমাকে বল, এখানে দুজনের ইন্ডিভিজুয়াল আয়তনের কথা বলা আছে না, যে 50 সেন্টিমিটার কিউব ফর্মিক অ্যাসিড আর লবণ হচ্ছে যে কত সেন্টিমিটার কিউব, সেটা সেটা বের করতে বলছে। তার মানে দুজনের ইন্ডিভিজুয়াল আয়তন আছে আলাদা আলাদা। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম সূত্র কোনটা ইউজ করার কথা, ঘনমাত্রার সূত্রটা ইউজ করার কথা, তাই না? তা এখন আমারে বল, না এখন আমারে বল ঘনমাত্রা কেন ইউজ করবি? তোকে তো ঘনমাত্রা ওরাই দিয়ে দিছে, 0.05 মোলার ফর্মিক অ্যাসিড আর 0.10 মোলার সোডিয়াম ফর্মেট। তাহলে অঙ্কটা হইলে কোথায়, ঠিক না? তোমার পিএইচ এর মান, তুমি পিএইচ এর মানও জানো, কে এর মানও জানো, আবার ঘনমাত্রার মানও জানো, তাহলে তুমি বাইর করবাটা কি, তাই না? ঘনমাত্রা ওরাই দিয়ে দিছে, তাহলে তুমি কি এখানে ঘনমাত্রার সূত্র ইউজ করবা? বরং ঘনমাত্রাকে কাজে লাগে অন্য কিছু একটা ক্লু বাইর করার সূত্র কাজে লাগবে, তাই না? কারণ আমরা কি জানি, এন পিএস সমান হচ্ছে যে পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড বাই এন অ্যাসিড না। এখন এনটাকে তুমি এস অফ সল্ট ইনটু ভি অফ সল্ট লিখতে পারো না, এন অ্যাসিডটাকে এস এস অফ অ্যাসিড ইনটু ভি অফ অ্যাসিড। তোমার তো এই ভি অফ সল্টটাই বের করতে হচ্ছে, বাকি সব ক্লু তোমার দেওয়া আছে, এবার বের করো। জিনিসটা বুঝাতে পারছি? তো জিনিসটা তুই নিজেও বুঝছস না যে তোর কি ইউজ করা লাগবে। শুরুতে যদি ঘনমাত্রা ইউজ করে যাস তাহলে তো তুই কত আয়তনের সল্ট ইউজ হচ্ছে এটা তো পারবি না। হ্যাঁ, কারণ সবার মান তো দেওয়াই আছে। বরং ঘনমাত্রাকে ক্লুটাকে কাজে লাগে আয়তনটা বের করতে হবে, তাই না? এটা বের করার সূত্র এটা, যে এন অফ সল্ট ডিভাইড ইনটু এন অফ অ্যাসিড। তাহলে আমরা মোল সংখ্যা সমান কত জানি, ঘনমাত্রা ইনটু আয়তন না। তাহলে বি অফ সল্ট কত সেটা বের হয়ে যাচ্ছে, শেষ। তারপর হচ্ছে কি, একটি ক্ষারীয় বাফার দ্রবণে পিএইচ এর মান এত রাখার জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কি এটা ক্ষারীয় বাফার, তাই না? তো পিএইচ এর মান দিয়ে দিচ্ছে, তার মানে ক্ষারীয় বাফার দিয়ে ম্যাথ করতে হবে। তাহলে তো কি তুমি পিএইচ দিয়ে করতে পারো? তোমার অবশ্যই কি লাগবে, পিওএইচ। তো পিওএইচটা বের করে ফেলো, 14 মাইনাস পিএইচ। হ্যাঁ, তাহলে এটা আসছে। তাহলে এখন আমরা জানি পিওএইচ সমান পিকেবি প্লাস লগ সল্ট আর বেসের ঘনমাত্রা। এখানে কেন ঘনমাত্রা দিয়ে কেন ম্যাথ করছে এটা তো বলাই লাগে না, কারণ ওরাই তো বলছে ঘনমাত্রা অনুপাত কত হওয়ার প্রয়োজন। তাহলে সল্ট আর বেসের ঘনমাত্রা অনুপাত কত এটা বের করবা। হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে। তুমি চাইলে, আমরা জানি যে সূত্রে সল্ট উপরে থাকে, বেস নিচে থাকে, তাই না? তো তুমি ওই অনুসারে অঙ্ক করতে করতে আগাইতে থাকবা। আগাইতে থাকলে তুমি সল্টের আর বেসের একটা ঘনমাত্রা অনুপাত পাবা না লাস্ট পর্যন্ত। ধরো এক্স আর ওয়াই পাইছো, কিন্তু তোমাকে বলছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা অনুপাত বের করতে হবে, মানে বেসকে উপরে। তো বেসকে উপরে থাকলে তুমি বেসকে উপরে উঠাই দিবা। হ্যাঁ, সল্ট এভাবে করে উল্টাই দিয়ে ওয়াইটা উপরে উঠে যাবে, এক্সটা নিচে নামিয়ে যাবে। অঙ্কটা এভাবে করলে হয়, তাই না? কিন্তু বাট আরেকটা কাজ করতে পারো, যেটা হচ্ছে শর্টকাটে একবারে করে ফেলতে পারো। সেটা কিভাবে? আমরা জানি সূত্র কি জানি, পিকেবি প্লাস লগ সল্ট ডিভাইড বাই বেসের ঘনমাত্রা না। তো আমরা যদি বেসটাকে উপরে নিয়ে আসি, সল্টটাকে নিচে নিয়ে আসি তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, জাস্ট বুঝতে পারছি। লগের আগে প্লাসটা মাইনাস করে দিলে হবে। তো তোর যেভাবে মন চায় সেভাবে করবি। দুইভাবে বুঝে দেওয়ার কারণ কি, তুই যখন পরবর্তীতে রিভাইজ দিবি তোর মাথা ঘুরে যাবে, কি রে এখানে আবার মাইনাস করতে আসলো, এটা আবার ইয়া কেমনে হইলো।
তো তারপর হচ্ছে যে এই টাইপের অঙ্কগুলো হচ্ছে বোর্ডে আসে, মাস্ট মাস্ট। হ্যাঁ, তাহলে দেখ ইয়াতে কি বলে, এই টাইপের অঙ্কগুলো বোর্ডে আসে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু তুমি অলরেডি পরিমাণগত রসায়নে হাফ করে রাখছো। হুম, দেখ না, হ্যাঁ তাহলে তো আরো ভালো। পিএইচ ম্যাথ কোর্স লাস্টের দিকে এসে ওই মিশ্রণের পর পিএইচ কত, মিশ্রণের পর পিএইচ কত হবে। হ্যাঁ, তো ওইটা অ্যাকচুয়ালি পড়াটা হচ্ছে এই চ্যাপ্টারে পড়া। হ্যাঁ, আর ওই চ্যাপ্টারে ছিল পরিমাণগত রসায়নে ছিল তীব্র অ্যাসিড, মৃদু ক্ষার, ওগুলো নিয়ে আমরা টেনশন করি নাই। হ্যাঁ, এখন হচ্ছে শুধু মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের জন্য, কারণ আমরা বাফার দ্রবণে পিএইচ বের করবো। হুম, তাহলে জিনিসটা কি বলতেছে, এই টাইপের অঙ্ক হচ্ছে যে এত আয়তন এত মোলার CH3COOH এবং এত আয়তন এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণ করছে, পিএইচ কত হবে। এখন তুমি আমাকে বলো একটা কথা, প্রথমত এটা মৃদু অ্যাসিড তাই না, আর এটা একটা তীব্র ক্ষার। যাই হোক, ক্ষারটা তো এখানে ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাদেরকে যেহেতু সিএস অ্যাসিডের কে এর মান দিয়ে দিছে, তার মানে কি এটা মৃদু অ্যাসিড নিয়ে একটা অম্লীয় বাফার হবে তাই না। তো এখন কথা হচ্ছে লবণ, বাফার দ্রবণে লবণ লাগে না, তার মানে এখন বাফার আমরা তো এটা বুঝছি এটা একটা অম্লীয় বাফার, কারণ আমাদের কে এর মানটা দিয়ে দিচ্ছে অ্যাসিডেরটা, বেসের কোনো মান দেয় নাই। তাহলে আমাদের প্রথম আইডিয়া ক্লিয়ার যে এটা একটা অম্লীয় বাফার। হুম, তো সেকেন্ড আইডিয়া হচ্ছে যে আমাদের লবণটা পাবো কোত্থেকে, কেন অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ আর পানি উৎপন্ন করে না। তাহলে এই দুইটা যে বিক্রিয়া করতেছে, এই দুইটা বিক্রিয়া করলে তো লবণ উৎপন্নই হবে তাই না। পানি নিয়ে কোনো কাজ নাই, পানি নিয়ে এখানে কোনো কাজ নাই, লবণ উৎপন্ন হবে তাই না। তাহলে এখন তোর মনে প্রশ্ন থাকতে পারে, তো ও আর ও যদি বিক্রিয়া করে ফেলে লবণ উৎপন্ন করে, তাহলে ও তো আর অবশিষ্ট থাকবে না তাই না। ও অবশিষ্ট না থাকলে যে বাফার হইলো না, শুধু লবণ উৎপন্ন হইলো। বাফার মানে কি, মৃদু অ্যাসিডটাও থাকবে আর ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকের একটা লবণ লাগবে তাই না, দুইটা মিলে বাফার দ্রবণ হয়। ওই যে বলছি না, নিশ্চয়ই এই সিএসসি ডবল এর যতটুকু পরিমাণ আছে তার থেকে কিছু কম পরিমাণ অংশ হচ্ছে ওর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করবে, আর অবশিষ্ট থাকবে, ও কিছুটা অবশিষ্ট থাকবে। আর যতটুকু বিক্রিয়া করে ফেলছে অতটুকু হচ্ছে লবণ উৎপন্ন হবে। কনসেপ্টটা বুঝতে পারছিস তো। কারণ CH3COOH, হ্যাঁ, শুধু ও থাকলে তো আর বাফা দ্রবণ হচ্ছে না, ওর সাথে ওর ওর লবণও লাগবে না, ওর অনুবন্ধী ক্ষারকের লবণও লাগবে না, CH3COONA তাই না। এই দুইটাই মিলে হচ্ছে বাফা দ্রবণ হবে, অম্লীয় বাফা দ্রবণটা হবে। তো এখন কথা হচ্ছে যে এইটা পাচ্ছি কোত্থেকে, এই যে ও আছে না, ও হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে কিছু পরিমাণ। হ্যাঁ, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে CH3COON উৎপন্ন হচ্ছে তাই না। কিন্তু ও কিন্তু সম্পূর্ণরূপে বিক্রিয়া করতেছে না, ওর কিছু অংশ এরপরও অবশিষ্ট রয়ে গেছে। হ্যাঁ, আবার প্লাস এটাও উৎপন্ন হয়ে গেছে। এবার বাফা দ্রবণ তৈরি হয়েছে কিনা বল। এবার দুইজনেই আছে না, CH3COOH ও আছে, CH3COON ও আছে তাই না। এই টাইপের ম্যাথগুলোর কনসেপ্ট হচ্ছে এটা। তাহলে এটা কতটুকু অবশিষ্ট আছে, এটা বের করা কি তোমার জন্য এখন কোনো ব্যাপার। অ্যাসিড আর ক্ষার মিশ্রণ হচ্ছে, আমি তোকে শর্ট বলে দিচ্ছি না টেকনিক কি। প্রথমে অ্যাসিড কত কত মোল সংখ্যক আছে এটা বের করব, ক্ষার কত মোল সংখ্যক আছে এটা বের করব, তারপর জেনারেল বিক্রিয়াটা দিয়ে দেখবো যে কত মোলের সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, তারপর আমরা যে আনসার গুলা পাইছি ওইটা কত সাথে কত বিক্রিয়া করতেছে এটা বের করলে হয়ে যাচ্ছে না। তাহলে বিক্রিয়ার যতটুকু করতেছে ওইটুকুই তো লবণ উৎপন্ন হবে তাই না। তাহলে লবণের পরিমাণটাও পেয়ে যাচ্ছি, আবার অ্যাসিড যে অবশিষ্ট আছে ওইটা হচ্ছে অ্যাসিডের পরিমাণটা পেয়ে যাচ্ছি। তারপর এবার পিএইচ এর সূত্র বসাই দাও বাফা দ্রবণের। হ্যাঁ, তাহলে আমরা একটু অঙ্কটা করি, একটা অঙ্ক বুঝাই দিলে বুঝবি। তাহলে মিশ্রণের পূর্বে অ্যাসিডের মোল সংখ্যা বের করবি, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করবি। আশা করি মোল সংখ্যা কিভাবে বের করতে এটা আর দেখাইলে লাগবে না, S ইন্টু ভি। তোমার S এর মানও দিয়ে দিছে, ভি এর মানও দিয়ে দিছে দুইজনেরই। ভি এর মানটা অবশ্যই লিটারে নিতে হবে। হুম, তাহলে মোল সংখ্যা পেয়ে গেছো। এখন তুমি জেনারেল বিক্রিয়া দেখবা যে CH3COOH আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে এটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে বুঝলাম। তার মানে 1 মোল CH3COOH 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাই না। এখন আমরা মূল সংখ্যা যেগুলা পেয়েছি, মূল সংখ্যার মধ্যে তুই বলতো এই মানটা বড় না এই মানটা বড়। অবশ্যই
এই মানটা বড় না, মানে অ্যাসিডের মানটা বড় না। তো আমরা আমরা কি শিখেছি যে যার মানটা ছোট থাকে তাকে আমরা আগে লিখি রৈখিক নিয়মে, তাই না? তাহলে দেখ ১ মোল জেনারেল বিক্রিয়া থেকে বেশি ১ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ১ মোল ইথানোয়িক অ্যাসিডের সাথে। তাহলে এখন ছোট কোনটা পাইছি? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা ছোট পাইছি না ওর থেকে? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আগে লিখবো। তার মানে 0.09 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 0.09 মোল CH3COOH এর সাথে, ইথানোয়িক অ্যাসিডের সাথে। কিন্তু ইথানোয়িক অ্যাসিড আছে কত? 0.015 মোল। ও বিক্রিয়া করছে 0.09 মোল ওর সাথে। তার মানে যতটুকু ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া অংশগ্রহণ করছে অতটুকুই লবণ উৎপন্ন হবে, এর বেশি তো উৎপন্ন হওয়া সম্ভব না, তাই না? তার মানে লবণ উৎপন্ন হয়েছে 0.09 মোল লবণ। তার মানে লবণের মোল সংখ্যাটা পেয়ে গেছি, মিশ্রণের পর লবণের মোল সংখ্যা কত। হ্যাঁ, এবার হচ্ছে মিশ্রণের পর এসিডের মোল সংখ্যা কত অবশিষ্ট আছে। তো এত থেকে বিক্রিয়া করে বলছে এতটুকু অংশ, 0.015 থেকে বিক্রিয়া করে বলছে 0.09 মোল অংশ বিক্রিয়া করে বলছে। তাহলে 0.015 থেকে এই মানটা বিয়োগ করে দিলে 0.09 বিয়োগ করে দিলে যেটা সেটাই এসিডের মোল সংখ্যা 0.006 অবশিষ্ট আছে। তাহলে এখন মিশ্রণের পর তুমি এসিডেরও মোল সংখ্যা জানো, লবণেরও মোল সংখ্যা জানো। এবার পিএইচ সমান পিকে প্লাস লগ সল্টের মোল সংখ্যা ডিভাইড বাই এসিডের মোল সংখ্যা। শেষ শেষ। হ্যাঁ, যেহেতু তুমি মোল সংখ্যা বের করছো তোমার তো আর গণমাত্রা সূত্রটা ইউজ করার কোনোই দরকার নেই, তাই না? দুজনের মোল সংখ্যা বের করে ফেলছো, তো মোল সংখ্যা বের করে ফেলে এখন মোল সংখ্যা বসায় মানটা বের করে ফেলো, পারবা না? এই অঙ্কটাই হচ্ছে বোর্ডে আসে। তারপর হচ্ছে আরেকটু জটিল অঙ্ক বোর্ডে মাঝে মাঝে দুই একটা বোর্ডে দেখা গেছে দিতে গেছে, মানে দিয়ে দিছে। বাট এই টাইপের এখন যে প্রশ্ন ইয়াগুলো করবো এগুলো হচ্ছে যে বেশিরভাগ অ্যাডমিশনে আসে। তো ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে বাফা দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিশাইলে বাফা দ্রবণের পিএইচ চেঞ্জ হয় না, তাই না? কিন্তু গত ক্লাসে আমি এটা বলছি সামান্য পরিমাণের টিক মার্কও দেওয়া আছে, কিন্তু বেশি পরিমাণ মিশিয়ে দিলে তো পিএইচ চেঞ্জ হবে। বেশি অ্যাসিড বা বেশি ক্ষার মিশে পিএইচ চেঞ্জ হবে। এখন কথা যে বেশি অ্যাসিড বা বেশি ক্ষার মিশাবার পর পিএইচ যে চেঞ্জ হয়ে যাবে ওই মানে পরিবর্তনকৃত পিএইচ এর মানটা কিভাবে বের করব? হ্যাঁ, তো এখানে আমি তোকে প্রথমে বুঝাই দিচ্ছি। তো যেগুলো বুঝাই দিচ্ছি এগুলো আসলে মনে রাখারও দরকার নেই, লাস্টে শর্টকাট সূত্র আছে, শর্টকাট সূত্রটাই মনে রাখবি, ঠিক আছে? বাট জিনিসটা ফিল করানোর জন্য বুঝাই দিচ্ছি আর কি। প্রথম কথা হচ্ছে যে বাফা দ্রবণে যদি অতিরিক্ত এই যে বাফা দ্রবণে অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যুক্ত করা হলে তখন পিএইচ পরিবর্তন কিভাবে হবে। হ্যাঁ, প্রথমে আমরা অম্লীয় বাফা দ্রবণ দিয়ে দেখি, তারপর ক্ষারীয় বাফা দ্রবণ দিয়ে দেখবো। ধর একটা অম্লীয় বাফা দ্রবণের উদাহরণ নিই, এক্সাম্পল নিই। ওই একদম কমন একটা এক্সাম্পল আছে CH3COOH আর CH3COONA, তাই না? তাহলে এখন প্রথম কেসটা দেখতেছি যদি এই দ্রবণের মধ্যে অতিরিক্ত অ্যাসিড যুক্ত করি তাহলে কি হবে। হুম, অতিরিক্ত অ্যাসিড মানে সামান্য অ্যাসিড না, এবার কিন্তু যুক্ত করতেছি অতিরিক্ত অ্যাসিড। দ্রবণে অতিরিক্ত অ্যাসিড যুক্ত করা হয়েছে, ধরলাম এন যুক্ত মানে কি এন সংখ্যক মোল অ্যাসিড যুক্ত করছি। ওকে, এন সংখ্যক মোল কি করছি? অ্যাসিড যুক্ত করছি। অ্যাসিড যুক্ত করার পর কি হবে? এই যে CH3COOH বিক্রিয়াটা নরমালি এরকম, তাই না? তো নরমালি এরকম হইলে যেহেতু এন সংখ্যক মোল অ্যাসিড যুক্ত করছি, এক্সট্রা অ্যাসিড ধর এক্সট্রা অ্যাসিড সেটা HCl যুক্ত করছি এন সংখ্যক মোল। কত সংখ্যক মোল? এন সংখ্যক মোল। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে H+ উৎপন্ন হচ্ছে না আর Cl- উৎপন্ন হচ্ছে না। তাহলে এন সংখ্যক HCl H+ উৎপন্ন হবে, এন সংখ্যক HCl থেকে এন সংখ্যক H+ উৎপন্ন হবে। এই যে এন সংখ্যক HCl থেকে এন সংখ্যক H+ উৎপন্ন হবে না? তাইলে আগে যখন বিক্রিয়াটা ছিল তখন বিক্রিয়াটা ছিল CH3COOH ভেঙে CH3COO- আর H+ ছিল, তাই না? আয়ন আকারে ছিল। এখন এই H+ এর ইয়াটার পরিমাণটা বেড়ে যাবে না, মোল সংখ্যা বেড়ে যাবে না? কারণ আগে তো H+ ওর থেকে আসতেছিল, এখন HCl যুক্ত করার কারণে HCl থেকে H+ আসতেছে। H+ এর মোল সংখ্যাটা দ্রবণে বেড়ে যাবে না অনেক। আর বিক্রিয়া সবসময় সাম্য অবস্থায় থাকতে চাই। বিক্রিয়া সবসময় কিভাবে থাকতে চাই? সাম্য অবস্থায় থাকতে চাই। তখন বিক্রিয়া কি করে? ও বা বিক্রিয়া বলে যে আমার তো H+ এর ইয়াটা বেড়ে যাচ্ছে, H+ কে ব্যালেন্স করতে হবে, ঠিক না?
কারণ বিক্রিয়া সবসময় সাম্য অবস্থা থাকতে চায়। তখন কি করে বিক্রিয়াটা, H+ যেগুলো বেড়ে গেছে এগুলো আবার CH3 COO- এর সাথে বিক্রিয়া করে পুনরায় আবার CH3COOH তৈরি করে ফেলে। বুঝতে পারছি? তাহলে এতে ঘটনা ঘটলো কি, H+ এর পরিমাণটা আবার কমে গেছে না? কারণ H+ আর ও বিক্রিয়া করে ফেলছে এক্সট্রা H+ গুলা বিক্রিয়া করে, কিন্তু CH3COOH বেড়ে গেছে না আবার। কারণ কেন, H+ তো ওর সাথে বিক্রিয়া করে ওকে তৈরি করে ফেলছে, তাই না? এখন তুই আমাকে বল, H+ না হয় এক্সট্রা আসছিল HCl থেকে, কিন্তু ও কি এক্সট্রা ছিল? ও এক্সট্রা ছিল। তার মানে কি, H+ এরটা আবার পুনরায় ব্যালেন্স হয়ে গেছে, তাই না? H+ যতটুক এক্সট্রা হয়েছিল ও এতটুক এক্সট্রা ওর সাথে বিক্রিয়া করে আবার পুনরায় CH3COOH তৈরি করে ফেলছে, তাই না? তার মানে H+ ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওর পরিমাণ আবার কমে গেছে, আবার ওর পরিমাণ আবার বেড়ে গেছে, তাই না? জিনিসটা বুঝাইতে পারছি? প্রথম পার্টটা বুঝছস তো? তার মানে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে যখন আমরা দ্রবণে অতিরিক্ত অ্যাসিড যুক্ত করি তখন পূর্বে যে অ্যাসিড ছিল, হুম, ওর মোল সংখ্যা বেড়ে যায়, তাই না? কতটুক বাড়ে? n সংখ্যক যোগ করছি না, n সংখ্যকই কিন্তু বাড়ে, কারণ n সংখ্যক H+ কিন্তু এক্সট্রা n, ওই n সংখ্যক তো n সংখ্যক ওর সাথে যুক্ত করে n সংখ্যক ওকে তৈরি করবে, তাই না? তার মানে যতটুক আমরা অ্যাসিড যুক্ত করতেছি বাড়তি অ্যাসিড, ততটুকুই আবার অ্যাসিড বাড়তি তৈরি হয়, তাই না? যতটুকু n সংখ্যক HCl যুক্ত করলে n সংখ্যক CH3COOH বেড়ে যাবে। এই সিদ্ধান্তে আসতে পারি? ওকে, তাহলে প্রথম পার্ট বুঝে গেছস। এখন সেকেন্ড পার্ট, বিক্রিয়া সবসময় কি সাম্য অবস্থায় থাকতে চায়, তাই না? ব্যালেন্স অবস্থায়। ও কি একসাথে ছিল? ওর পরিমাণটা কমে গেছে না? তো ওকে বাড়াবে কে? লবণটা আবার পুনরায় বিয়োজিত হয়ে যাবে। লবণটা যখন বিয়োজিত হয়ে যাবে তখন CH3COO- মাইনাস প্রচুর পরিমাণ উৎপন্ন হয়ে ওই যেটা ঘাটতি দেখা গেছে ওই ঘাটতি আবার পূরণ করে দিবে, দেখছস? ঘাটতি আবার পূরণ করে দিবে। তাহলে জিনিসটাতে কি এলো? লবণের পরিমাণটা কমে গেছে না আবার? কারণ লবণকে আবার এক্সট্রা পরিমাণে বিয়োজিত হতে হচ্ছে জাস্ট এই ওর পরিমাণটা বাড়ায় দেওয়ার জন্য, আবার মানে ঘাটতিটা পূরণ করে দেওয়ার জন্য ওকে আবার এক্সট্রা পরিমাণ বিয়োজিত হতে হচ্ছে না? তার মানে আমরা সেকেন্ড সিদ্ধান্ত আসতে পারি যে যখন আমরা দ্রবণে অতিরিক্ত অ্যাসিড যুক্ত করব তখন হচ্ছে লবণের পরিমাণটা কমে যাবে। তার মানে লবণের পরিমাণ কতটুকু কমবে? ওই n সংখ্যকই কমবে, কারণ n সংখ্যকই তো CH3COO- বিক্রিয়া করছে না? তাহলে n সংখ্যক কমে যাবে, n সংখ্যক এটা বিয়োজিত হতে হবে, বিয়োজিত হলে n সংখ্যক এটা আবার তৈরি হবে, n সংখ্যক এটা তৈরি হয়ে গেলে আবার n ওইটার ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে। তার মানে জিনিসটা বুঝছস মেকানিজমটা? তো এখন মেকানিজমটা বুঝলে এখন হচ্ছে শর্টকাটে আসি, এখন ব্যাপারটা ফিল করতে পারবি। তাহলে শর্টকাট সূত্র এটাই, আমরা যখন অতিরিক্ত পরিমাণ অ্যাসিড যুক্ত করব অম্লীয় বাফা দ্রবণে তখন n অফ অ্যাসিড নিউ হবে, n অফ অ্যাসিড একটা নতুন মোল সংখ্যা পাবো অ্যাসিডের, সেটা কি আদি মোল সংখ্যা প্লাস n। সূত্রটা আশা করি এখন এক চুটকিতে বুঝে গেছো। আর সল্টের পরিমাণটা কি হবে, n অফ সল্ট নিউ যেটা হবে মানে পরিবর্তিত n অফ সল্ট কি হবে, n অফ সল্ট ওল্ড মাইনাস n। শর্টকাট জিনিসটা বুঝাইতে পারছি? তাহলে এবার অম্লীয় বাফারে যদি আমরা অতিরিক্ত ক্ষার যুক্ত করি তাহলে কি হবে? হ্যাঁ, অতিরিক্ত ক্ষার যুক্ত করলে উল্টা ঘটনা ঘটবে। কেন বলতো? আমি এটার যেহেতু শর্টকাট একটা বুঝিয়ে দিচ্ছি, বাকিটা নিজে বুঝবি। হ্যাঁ, আর এমন তো এটার পরীক্ষা আসবো না যে ব্যাখ্যা করতে, যে শর্টকাট সূত্রটা পড়লেই হবে। হ্যাঁ, তুমি আমাকে একটা কথা বলো, আমরা এখন ক্ষার যুক্ত করতেছি, ধর সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতেছি অতিরিক্ত পরিমাণে। হ্যাঁ, তো সোডিয়াম হাইড্রোক্সাইডটা কিভাবে থাকে, সোডিয়াম প্লাস আর OH মাইনাস না? এই OH মাইনাসটা H প্লাসের সাথে বিক্রিয়া করে H প্লাসেরটা কমাই দিবে না, উল্টা ঘটনা ঘটবে না? H প্লাসের ঘাটতিটা পূরণ করার জন্য ওর ওর পুনরায় বিয়োজিত হওয়া লাগবে না, বাড়তি পরিমাণ বিয়োজিত হওয়া লাগবে না? ও বাড়তি পরিমাণ বিয়োজিত হলে ওর পরিমাণটা কমে যাবে না? ওর পরিমাণটা কমে যাবে না?
ও যদি বাড়তি পরিমাণ বেশি দিতে থাকে তখন ওর পরিমাণটা কমে যাবে। তাহলে অতিরিক্ত ক্ষার যুক্ত করলে কি হয়? অ্যাসিডের পরিমাণটা কমে যায়। যেটা আর অ্যাসিড যুক্ত করলে কি হয়? অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। এটা বুঝাতে পারছি? তাহলে সূত্র এটাই। সূত্র হচ্ছে যে এখন কি হবে? এখন আবার সেম ঘটনা ঘটবে কিন্তু উল্টা। তাহলে দ্রবণে যদি অতিরিক্ত ক্ষার যুক্ত করি তাহলে n of acid নিউ যেটা হবে সেটা হচ্ছে n of acid old minus n, উল্টা না? আর n of salt নিউ যেটা হবে এটা হবে n of salt old plus n। শর্টকাট টেকনিক বুঝে গেছো? এখন এটা তো তোমাকে অম্লীয় বাফার বুঝাইছে, এবার ক্ষারীয় বাফার বুঝাইতে হবে না? কেন বুঝাইতে হবে? দেখি বলতো। ক্ষারীয় বাফারে যদি আমরা অতিরিক্ত ক্ষার যুক্ত করি তাহলে কি হবে? হ্যাঁ, যেটা অ্যাসিডের ক্ষেত্রে হইছে। অম্লীয় অ্যাসিডীয় বাফারে আমি বলি অ্যাসিডীয় বাফারে অতিরিক্ত অ্যাসিড যুক্ত করতেছি, তার মানে অ্যাসিড অ্যাসিড কমন না, দুইটা যুক্ত করতেছি। তখন কমন হলে তখন হচ্ছে n of acid নিউ যেটা হয় সেটা হচ্ছে n of old প্লাস n, তাই না? তার মানে এখন তুমি আমারে বলো ক্ষারীয় বাফারে যদি অতিরিক্ত ক্ষার যুক্ত করি তাহলে n of base যেটা নিউ হবে ওইটা হবে n of base old প্লাস n না? আর n of salt উল্টাটা হবে n of salt আগে যেটা ছিল মাইনাস n, তাই না? আর আমরা যদি ক্ষারীয় বাফারে এসিড যুক্ত করি উল্টা না, ক্ষারের সাথে এসিড যুক্ত করতেছি, তখন কি হবে? ক্ষারটা কমে যাবে না? তাহলে n of ক্ষার নিউ যেটা হবে সেটা হবে n of ক্ষার ওল্ড মাইনাস n, আর সল্টটা অসময় প্রথম সূত্রটার উল্টা হয়, তাই না? তাহলে n of salt কি হবে? n of salt old প্লাস n। তাহলে ক্ষারীয় বাফারটা বুঝিয়ে দিছি। এই যে জাস্ট এবার হচ্ছে পরবর্তীতে শর্টকাটে লেখা আছে, জিনিসগুলো আর ওভাবে বুঝার দরকার নেই। হ্যাঁ, কিন্তু আমি তো তোকে বুঝিয়েও দিছি, ব্যাখ্যা করতে পারবি না মানুষকে? ভাফা দ্রবণ কিন্তু অনেক মজার, বুঝতে পারলে। তাহলে এই টাইপের অঙ্ক এবার আমরা একটা করি, এই টাইপের অঙ্ক কিন্তু বোর্ডে আসে, স্কিপ করা যাবে না। এগুলো আগে আসতো না, যে আগে তো অ্যাডমিশন আসতো, কিন্তু এখন বোর্ড গুলো অনেক চালাক হয়ে যাচ্ছে। হুম, বোর্ড গুলো বলতেছে যে এই অঙ্কগুলা বাচ্চারা প্র্যাকটিস করে দিলে আমরা জানি। হ্যাঁ, তাহলে আমরা দিব না কেন? তাহলে ব্যাপারটা হচ্ছে কি বলতেছে, তো দিলে দেখ, ইজি না? একদম সূত্র বসা দিলে হয়। হুম, এই চ্যাপ্টার থেকে 10-এ 10 তোলা হচ্ছে সব থেকে সহজ। এক হচ্ছে কেপিকেসির অঙ্ক, আর এক হচ্ছে যে এই বাফা দ্রবণের অঙ্ক, শেষ, আর কিছুই নেই। তারপর হচ্ছে যে এটা ক্লাসের শেষে একটা ম্যাজিক দেখাবো তোকে, আমার মাথায় আছে। হ্যাঁ, আজকে শেষে একটা ম্যাজিক দেখাবো। 50 সেন্টিমিটার কিউব 0.01 মোলার এত, মানে এসিডের ঘনমাত্রা দিয়ে দিছে, আয়তনও দিয়ে দিছে। তাহলে বাবা এখান থেকে মোল সংখ্যা বের করে ফেলবা, এটা তো কমন সেন্সের ব্যাপার, ঠিক না? n ইকুয়াল s ইন্টু বি। হ্যাঁ, তারপর হচ্ছে লবণের আয়তন দিয়ে দিছে, ঘনমাত্রা দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে মোল সংখ্যা বের করে ফেলবা। হ্যাঁ, এই যে n অফ অ্যাসিড n অফ সল্ট বের করে ফেলছো। যোগ করে একটি বাফা দ্রবণ প্রস্তুত করা হলো। উক্ত দ্রবণে যদি 50 সেন্টিমিটার কিউব এত মোলার HCl যোগ করা হয়, তার মানে এটা অতিরিক্ত HCl যুক্ত করা হচ্ছে না? এখন তোর মাথায় একটা প্রশ্ন আসতে পারে, আমি কখন বুঝবো এটা অতিরিক্ত যুক্ত করা হচ্ছে? আসতে পারে না? এখন একটু আগে কথা বল, একটু আগে যে অঙ্কগুলা করছি বাফা দ্রবণের, ওখানে একটা তো বলা ছিল যে অতিরিক্ত এটা যুক্ত করা হয়েছে, বা উক্ত দ্রবণে এটা যুক্ত করা হয়েছে এসিড। কারণ কেন? বাফা দ্রবণ মানে কি? যুক্ত করা হলে ওই বাফা দ্রবণে পিএইচ চেঞ্জ হবে না, কিন্তু এই অঙ্কটাতে বলে দিছে যে HCl যুক্ত করা হয়েছে এত পরিমাণ, তার মানে এত পরিমাণ যুক্ত করার কারণে নিশ্চয়ই বাফা দ্রবণে পিএইচ চেঞ্জ হবে। হ্যাঁ, নাহলে এই ক্লু দিত না, তাই না? তাহলে এই ক্লু দিতই না। তাহলে এবার বলছে বাফা দ্রবণের পিএইচ কত। তো তুমি তো বুঝতেছো যে আমার কি রে HCl এর ক্লু কেন দিয়ে দিছে, ঠিক না? আমি তোকে বলতেছি যে কিভাবে ভাববি পরীক্ষার হলে, একদম। আমি এখন স্টুডেন্ট তোর মতন, আমি চিন্তা করতেছি HCl এর পরিমাণ কেন দিছে। কারণ বাফা দ্রবণে HCl মিশে আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিশে, বাফা দ্রবণের পিএইচ চেঞ্জ হবে না। তার মানে ক্লু যেহেতু দিছে, এই ক্লু অনুসারে মিশালে অবশ্যই পিএইচ চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এটা অতিরিক্ত অ্যাসিড মিশানো হচ্ছে, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো অ্যাসিড, এটা তো খান না, তাই না? হ্যালো, হ্যালো, এটা তো অ্যাসিড, এটা তো খান না, তাই না? শুনতে শুনতেছস?
আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আবার এটাও দেখছি যে CH3COOH আর CH3COONA, আমরা এটা অম্লীয় বাফার, তাই না? তাহলে অম্লীয় বাফারে অতিরিক্ত অ্যাসিড যুক্ত করতেছি। তাহলে তাহলে সূত্র কোনটা হবে? N অফ অ্যাসিড নিউ যেটা হবে সেটা হবে, দেখি বলতো N অফ অ্যাসিড নিউ কোনটা হবে? ওল্ড প্লাস N। তার মানে ওর এ ক্লু থেকে Nটাও বের করে ফেলতে হবে, তাই না? তো ভি এস ইন্টু ভি শেষ। তাহলে সবারই মোল সংখ্যা বের করে ফেলবো। প্রথম কথা হচ্ছে এস ইন্টু বি দিয়ে সবারই মোল সংখ্যা বের করে ফেলছি। হ্যাঁ, তারপর হচ্ছে যে এবার এসিএল যেটা মিশানো হচ্ছে ওরও মোল সংখ্যা বের করে ফেলছে এস ইন্টু পি দিয়ে। তাহলে এন অফ এসিড নিউ কি হবে? CH3COOH এর নতুন ঘনমাত্রা কোনটা হবে? ওর আগের ঘনমাত্রা প্লাস এসিএল কতটুকু মিশানো হচ্ছে এন সংখ্যক, ওইটা যোগ হবে না? ওইটা যোগ করে নিউটা বের করে দেবো। আর সল্ট কি হবে? বিয়োগ হবে, এন সংখ্যক বিয়োগ হবে। তাহলে বিয়োগ করে সল্টের নিউ মোল সংখ্যাটা বের করে ফেলবো। তো নিউ বের করে ফেলার পর এবার পিএইচ বের করবো। পিএইচ সমান পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড বাই এন বেস, শেষ। এখানে ভুল লেখা আছে, এটা এন অ্যাসিড হবে, এটা এন অ্যাসিড হবে। বুঝতে পারছি? তাহলে অঙ্ক শেষ। সহজ না কঠিন? এই টাইপের অঙ্ক হচ্ছে, এখান থেকে এই চ্যাপ্টার কখনো মিস দেওয়া যাবে না। তারপর হচ্ছে কি, এইগুলো ইজি অঙ্ক। হুম, কি বলতেছে? রক্তে নিম্নলিখিত সাম্যাবস্থা আছে, রক্তের পিএইচ দিয়ে দিছে আর রক্তের এর অনুপাত বের করতে বলছে। এখন তুমি আমারে বলো, এটা কার্বনিক অ্যাসিড না? H2CO3। আর এটা কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারের লবণ না? HCO3। কারণ কেন? আমরা কি জানি, অ্যাসিড থেকে একটা H চলে গেলে ওটা অনুবন্ধী ক্ষার হয়ে যায়। তার মানে কি এটা অম্লীয় বাফার। তো আমরা কি জানি, পিএইচ সমান পিকে প্লাস লগ সল্ট ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা। হ্যাঁ, তো আমাদের তো ঘনমাত্রার অনুপাতই বের করতে বলছে, কারণ এটা থার্ড ব্র্যাকেট না। আবার দেখ, সল্টকে আগে লিখছে, তার মানে সল্ট উপরেই থাকবে, অ্যাসিড নিচেই থাকবে, তাই না? তো সবকিছু তো সেম আছে, এখানে আবার উল্টাতেও হবে না, সব ক্লু দেওয়া আছে, অনুপাতটা বের করতে পারবে না। তাহলে অঙ্ক শেষ। তারপর হচ্ছে প্রমাণ দ্রবণ ও বাফার দ্রবণ বলতে কি বুঝো? প্রথম কথা হচ্ছে প্রমাণ দ্রবণ কাকে বলে, এটা তোকে কালকে ওই দিন পরীক্ষায় দিছি। যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে বা যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় তাকে প্রমাণ দ্রবণ বলে। তুই লিখছিলি যে দ্রবণের মোল সংখ্যার আয়তন নির্ণয় করা যায়, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, তারপর হচ্ছে বাফার দ্রবণ কাকে বলে, এগুলো তো বাংলা পড়া। যে দ্রবণে সামান্য পরিমাণে এসিড বা ক্ষার যুক্ত করা হলো, পিএইচ এর মানে কোনো পরিবর্তন হয় তাকে বাফার দ্রবণ বলে। হুম, তারপর হচ্ছে 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ নির্ণয় করো। হুম, এটা আমি করে দেওয়া দরকার নেই মনে হয়। এটা এটা বাফার দ্রবণের ম্যাথও না। হ্যাঁ, 1% মানে কি? W/V আর কি। কিছুতে বলে দেওয়া না থাকলে আমরা W/V ধরে নিই না? W/V ধরে নিলে এরপর এখান থেকে এস এর মান বের করতে পারবি না? তো বের করে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এস আর এস মোল তৈরি হয়। মানে 1 মোল থেকে 1 মোল সোডিয়াম প্লাস বা OH মাইনাস তৈরি হয়। তাহলে এস মোল, এস ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এস ঘনমাত্রায় OH মাইনাস তৈরি হবে। তারপর ওখান থেকে যেহেতু এটা ক্ষার, তাহলে POH আগে বের করতে হবে, POH বের করে তারপর পিএইচ বের করতে হবে। এগুলো বাচ্চাদের ম্যাথ, এগুলো করে দেওয়া লাগবে। আর এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা আমি আর কিছু বলবো না। আনসার লেখা আছে, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, তা বলছে যে 25°C তাপমাত্রায় এত আয়তনের, ডেসিমিটার কিউব মানে কি? লিটার দিয়ে দিছে, একটি বাফার দ্রবণ এত মোল, মোল দিয়ে দিছে, মোল দিয়ে দিছে, ওই তাপমাত্রায় বিয়োজন ধ্রুবকও দিয়ে দিছে। তাহলে মোল সংখ্যা বসাই দিয়ে সূত্রটা বের করে আগে পিওএইচ বের করা, তারপর পিএইচ বের করে ফেলবা। এগুলো দেখাই দেওয়ার দরকার আছে? এগুলো হচ্ছে কিছু জিনিস নিজে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে এটাও বোঝা যাচ্ছে কি হোমওয়ার্ক, এগুলো হোমওয়ার্ক। কারণ অঙ্কটা দেখে বোঝা যাচ্ছে কোনো প্যাঁচ নেই, সূত্র বসাইছে, বসাই দিছে, মান বসাই দিছে, তাই না? তারপর হচ্ছে আর কি ম্যাথ আছে, একটু কি বলতেছে যে ইয়া এত পিএইচ দিয়ে দিছে বাফার দ্রবণ তৈরি করতে এত এমএল এত মোলার। এইগুলো করাই দিয়ে আসছি, অলরেডি করাইছি প্রথম অঙ্কটা, একদম প্রথম অঙ্কটা। হ্যাঁ, এসিডের আয়তন দিয়ে দিছে, এসিডের ঘনমাত্রাও দিয়ে দিছে, আর লবণের ঘনমাত্রা দিয়ে দিছে, কত আয়তন ইউজ করতে হবে সেটা বের করতে হবে।
তাই না? তো ওখানে আমরা কি জানি n ইকুয়াল s ইন্টু বি না? তুমি কি কোথাও যাচ্ছ? রেকর্ড হবে না তো, রেকর্ড হয় না, সাউন্ড রেকর্ড হয় না যে। নাহলে আমার তুমি কই যাচ্ছ যে? আচ্ছা, তাহলে ইয়াতে কি বলে আয়তনও দেওয়া আছে এসিডের, ঘনমাত্রা দিয়ে দেওয়া আছে, আর লবণেরও ঘনমাত্রা দিয়ে দিয়েছে, আয়তনটা বের করতে হবে। তাহলে আমরা আমাদের পিএইচ এর সূত্র দুইটা, একটা হচ্ছে ঘনমাত্রা দিয়ে, একটা হচ্ছে মোল সংখ্যা দিয়ে। আমরা কি এটা ঘনমাত্রা দিয়ে করব? ঘনমাত্রা দিয়ে করলে তো আমাদের ঘনমাত্রা দেওয়াই আছে, তাহলে আমাদের লাভটা কি? তাহলে আমরা ওই হ্যাঁ এস ইন্টু বি দিয়ে করবো না, সেখান থেকে লবণের বিটা বের করতে হবে আর কি, শেষ। এখন তুমি সেটাকে লিটারে কনভার্ট করে করো আর মিলিলিটারে কনভার্ট করে করো, এটা তোমার ইচ্ছা। কারণ কেন? কারণ দুইটা সেম জিনিস, অনুপাতটা কাটাকাটি চলে যাবে। তবে মোল সংখ্যা বের করার সময় আগে লিটারে কনভার্ট করতে হবে, ঠিক না? কারণ তুমি যদি এসিডের মোল সংখ্যা বের করতে চাও, তাহলে লিটারটাকে মিলিলিটারকে লিটারে নিয়ে কনভার্ট করতে হবে না, এস সমান এস ইন্টু ভি। ওই এস ইন্টু ভি তে তো ভি এর সূত্রটা অবশ্যই লিটারে নিতে হবে, তাই না? তো একেবারে যখন লিটারে কনভার্ট করে ফেলতেছো, তাহলে অঙ্কটা লিটারে শেষ করে দিস। হ্যাঁ, তাহলে হুদায় আবার মিলিলিটারে নেওয়া দরকার কি? আর যদি ওরা মিলিলিটার প্রকাশ করতে বলে, আচ্ছা না বলছে কত মিলিলিটার, তার মানে মিলিলিটারে প্রকাশ করতে বলছে, তাই না? তাহলে শুরুতে পুরো অঙ্কটা লিটারে করে তারপর লিটারটাকে মিলিলিটারে নিয়ে যাও, সেম না কথা? হ্যাঁ, প্রথমে এসআই দিয়ে অঙ্ক করে ফেলো, তারপর প্রশ্নে যেটা চাইছে ওটাতে কনভার্ট করে ফেলো, আর যদি প্রশ্ন বলাই না থাকে তাহলে তুমি এসআই এটা রেখে দাও। বুঝতে পারছি? তারপর হচ্ছে কি একটি জলীয় দ্রবণে এসিটিক অ্যাসিড মানে কি সিএসসি ডবল এইচ, আর সোডিয়াম অ্যাসিড সিএসসি ডবল ওই, একদম কমন অম্লীয় ব্যাপারটা। হ্যাঁ, ওদের ঘনমাত্রা দিয়ে দিচ্ছে, সবার ঘনমাত্রা দিয়েছে, বিয়োজন ধ্রুবকের মানও এ ভাই এটা কোনো অঙ্ক? ওদের ঘনমাত্রা দিয়ে দিচ্ছে, তার মানে আমাদের আর মোলে মোলে কনভার্ট করার দরকার নেই, যেহেতু পিএইচ বের করতে বসে। পিকে প্লাস লগ ওই ঘনমাত্রা সূত্রটা বসাবো, ঘনমাত্রা অফ সল্ট ডিভাইড বাই ঘনমাত্রা অফ অ্যাসিড। তাহলে ঘনমাত্রা ওদের দেওয়া আছে, মানটা বসা দিলে অঙ্ক শেষ। এগুলো কি বাচ্চাদের অঙ্ক দিচ্ছে। হুম। তারপর হচ্ছে যে বাফা দ্রবণ কি, একটু আগে পড়ছি। ইহা কিভাবে প্রস্তুত করা হয়? বাফা দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয় কালকে কালকে দেখে আসি না? অম্লীয় বাফা দ্রবণ হচ্ছে মৃদু অ্যাসিড প্লাস লবণ, আর ওই লবণটা হবে ওই লবণে ওই মৃদু অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকের অংশ যুক্ত থাকতে হবে। আর বি নাম্বার কি বলতেছে যে এগুলো তো নিজে লিখতে পারবি, তারপর হচ্ছে 10 ml ও এত অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে এত ml, এই ভাই এগুলো কোনো ব্যাপার? পিএইচ কত হবে এটা বের করার কোনো ব্যাপার? তুই বল, বের করার কোনো ব্যাপার নাকি? বের করার কোনো ব্যাপার না, তাই না? সিএস3সি ডবল এইচ, সিএস3সি ডবল এইচ, অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগার আর কি। হ্যাঁ হ্যাঁ, ইথানিক অ্যাসিটিক অ্যাসিড, এত অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে, মানে অ্যাসিডের সাথে ক্ষার। হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করলে কি হয়? অ্যাসিড নিশ্চয়ই অবশিষ্ট থাকবে, তাই না? অ্যাসিড অবশিষ্ট থাকবে, আর অ্যাসিড অবশিষ্ট থাকলে তারপর হচ্ছে যে আর ক্ষারের সাথে কতটুকু বিক্রিয়া করে কতটুকু লবণ উৎপন্ন করছে সেটা বের করে ফেলবি। তাহলে আলটিমেটলি মিশ্রণের পর লবণের মোল সংখ্যা কত আর অ্যাসিডের মোল সংখ্যা কত সেটা বের হয়ে যাচ্ছে, তার মোল সংখ্যা দিয়ে পিএইচ বের করে ফেলবি। যেখানে তোমার পিকেও বের করা লাগবে না, পিকে ওরাই দিয়ে দিছে 4.76। এই যে অঙ্কটা করা আছে এগুলো পারবি। হ্যাঁ, পরিমাণগত রসায়ন হচ্ছে যে একদম ম্যাথের বেসিক চ্যাপ্টার কেমিস্ট্রির। তারপর হচ্ছে এগুলো, এটা দেখলে বোঝাচ্ছে পারবি যে এত ফর্মিক অ্যাসিড এত, দুজনের ঘনমাত্রা দিয়ে দিচ্ছে, তাহলে ঘনমাত্রা সূত্র বসাই দিলে অঙ্ক শেষ, তাই না? সূত্রের মধ্যে সূত্রটা বসাই দিবি, যা আর কিছুই নাই। তারপর কি বলতেছে? তারপর বলতেছে যে একটি বাফা দ্রবণে এসিএন আর সোডিয়াম, আচ্ছা এটা মৃদু অ্যাসিড, তার মানে এটা ওই অ্যাসিডের লবণ, তাই না? কারণ কেন? মৃদু অ্যাসিড থেকে যখন একটা এইচ চলে যায়, বা অ্যাসিড থেকে যখন একটা এইচ চলে যায়, ওটাই তার অনুবন্ধী ক্ষারক।
তাহলে এখান থেকে একটা H চলে গেলে সায়ানাইড মাইনাসটা অনুবন্ধী খারাপ, এটার সাথে সোডিয়াম যুক্ত হয়েছে, তাহলে সোডিয়াম সায়ানাইড, তাই না? তাহলে লবণ, তাহলে লবণ হয়ে গেলে এখন বাকি আর কিছু আছে? তুমি হচ্ছে যে অ্যাসিডও পেয়ে গেছো, লবণও পেয়ে গেছো, কোন মানে এটা কি? তারপর হচ্ছে যে অ্যাসিডেরও সব ক্লু দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, কে দেওয়া আছে, তুমি পিএইচটা বের করে ফেলতে পারবে না? তো পিএইচটা বের করে ফেলার পর শুধু বাড়তি একটা কথা বলা আছে, যে এই অঙ্কে শুধু এই অঙ্কে তুমি আরেকটা জিনিস শিখতে পারো, আয়নীকরণ ধ্রুবক বলতে বোঝায় কে, এটা এটা একটা শিখতে পারো। আরেকটা হচ্ছে তাহলে বাফার দ্রবণে H প্লাস আর OH মাইনাসের ঘনমাত্রা কত হবে? হ্যাঁ, তো তুমি যদি পিএইচ বের করে ফেলতে পারো, পিএইচ তো নরমাল সূত্র দিয়ে বের করে ফেলবা, তাই না? পিএইচ বের করে ফেলার পর পিওএইচ বের করা কোনো ব্যাপার? তো আমরা আমরা পিওএইচ সমান কি জানি? মাইনাস লগ ওএইচ মাইনাসের ঘনমাত্রা না? তো এখান থেকে OH মাইনাসের ঘনমাত্রাটা বের করতে পারবা না? লগ ওই পাশে গেলে 10 হয়ে যায়, আর ওখানে ওই পাশে যেটা থাকে ওগুলো পাওয়ার হয়ে যায়। আর মাইনাস মাইনাস কাটাকাটি করার জন্য উভয় পাশে প্রথমে মাইনাস দিয়ে গুণ করে দিবা। পারবি না? তারপর হচ্ছে যে 30 সেন্টিমিটার কিউব এত, আবারও সেম প্রশ্ন, এগুলো আসলে নিজে প্র্যাকটিস করা উচিত। তারপর হচ্ছে এত পিএস একটি বাফার দ্রবণ তৈরি করতে হবে, একটি বিকারে এত অ্যাসিডিক অ্যাসিডের সাথে লবণ দেওয়া, এটাও সেম অঙ্ক, ওই প্রথম অঙ্কটা, ওই ভি অফ সল্ট বের করা, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে মোট কথা প্র্যাকটিসের জন্য প্রচুর ম্যাথ দেওয়া আছে, এগুলা করলে এনাফ। হুম। তারপর হচ্ছে বাফার দ্রবণ কি, যদিও এত ডিগ্রি সেলসিয়াস অ্যাসিটিক অ্যাসিড মানে CH3 ডবল H পিকে দেওয়া আছে, এত পিএইচ বাফার দ্রবণ সোডিয়াম অ্যাসিটেট থেকে কি প্রস্তুত করা যায়? হ্যাঁ, আচ্ছা, এই টাইপের অঙ্ক ফুল সেম অঙ্ক, ওকে। যেহেতু তোমার অ্যাসিটিক অ্যাসিডেরও কোনো ক্লু দেওয়া নেই, লবণেরও কোনো ক্লু দেওয়া নেই, তখন তুমি কি করবা? লবণ আর অ্যাসিডের ঘনমাত্রা অনুপাতটা বের করে ফেলবা, বের করে বলবা যে অতএব সোডিয়াম অ্যাসিডের আর অ্যাসিটেট আর অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা অনুপাত যদি এত রাখা হয় তবে পিএইচ 5 হবে, শেষ। বুঝা গেছে? হ্যাঁ, কারণ তোমার এটারও মান দেওয়া নেই, এটারও মান দেওয়া নেই। হ্যাঁ, হ্যাঁ, ওকে। কিছুটা তো এমন সাধারণ। আচ্ছা, তাহলে যেহেতু ক্লু দেওয়া নেই, তাহলে তো তোর কিছু, তুই তো নিজে থেকে আর ক্লু আনতে পারবি না, তাই না? তখন তোর হাতে একটাই অপশন, এই দুজনের অনুপাতটা তো বের করতে পারবি, এই দুজনের অনুপাতটা বের করে ফেললেই হচ্ছে। ওদের অনুপাত যদি এত হয় তাহলেই বলতে পারবো পিএইচ 5 হবে। তারপর হচ্ছে বাফার দ্রবণ কি, হ্যান্ডারসন হ্যাচেলবার্গ সমীকরণ কি, এগুলো লেখা আছে। একটি বাফার দ্রবণে এত মোলার এত, এগুলো পারবি, সেম অঙ্ক। হ্যাঁ, ঘনমাত্রায় দিয়ে দিছে ওরা, ঘনমাত্রা যেহেতু দিয়ে দিছে, তাহলে ঘনমাত্রার সূত্র বসায় ম্যাথ হয়ে যাবে একদম ইজিতে। কিন্তু তোমাকে বলছে পিএইচ বের করতে, হ্যাঁ। এখন অ্যামোনিয়া তো কি, অ্যামোনিয়া তো অ্যাসিড না, অ্যামোনিয়া ক্ষার না। ওই আমরা পরিবেশ রসায়নে পড়ছি না, যেগুলোতে ওএস থাকে না তাও ওইগুলা ক্ষার হিসেবে কাজ করে, ওই অ্যামোনিয়া ছিল ওখানে। তো যে তার মানে প্রথমে পিওএইচ বের হবে, পিওএইচ বের হওয়ার পর তুমি পিএইচ বের করবা। তারপর গেল কই, হ্যাঁ, প্রচুর অঙ্ক, এটা মনে লাস্ট, হ্যাঁ, লাস্ট অঙ্ক। কিন্তু লাস্ট অঙ্ক হইলেও আমাদের পড়া শেষ হবে না। হুম। তারপর হচ্ছে 400 ml, মানে আজকের পড়া তারপর শেষ হবে না। 400 ml, এটা বুয়েট 17-18 তে আসলেও এটা পারার কথা। এই ভাই, এটা ইজি অঙ্ক, সেম অঙ্ক, সেম। ওই ক্ষারের সাথে অ্যাসিড মিশাচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ। তো ক্ষারের সাথে যখন অ্যাসিড মিশাই তার মানে কি, অ্যাসিড লাস্টে অবশিষ্ট থাকবে আর কিছু পরিমাণ লবণ উৎপন্ন হবে। তো মিশ্রণের পর লবণের মোল সংখ্যা বের করো, আর মিশ্রণের পর অ্যাসিড আর কত অবশিষ্ট আছে এটা বের করো, তারপর ওই বাফার দ্রবণের পিএইচ বের করো। পারবে, এটা বুয়েট 17-18 আসছে বলে যে কঠিন এমন না, সেম অঙ্ক যেগুলো করে আসছে অলরেডি। তাহলে এখন মজার ব্যাপার যেটা বলছি যে ম্যাজিক দেখাবো। হুম, ম্যাজিকটা দেখাচ্ছি। আমাদের ক্লাস কিন্তু এখনো শেষ না। ম্যাজিকটা হচ্ছে, তুই ওই দিন আমার সিলেবাস দিছিস তাই না? সিলেবাসটাতে আমরা একটু যাই, যেটা হচ্ছে তো দেখতো কোনো টপিক আমরা বাদ দিছি কিনা। বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি এটা শেষ। তারপর হচ্ছে বিক্রিয়ার দিক ও একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া শেষ। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা শেষ, গ্রাফটা এঁকে সব বুঝাই দিছি।
সাম্যাবস্থা কিন্তু বাইরে থেকে দেখলে স্থিতিশীল লাগে, কিন্তু অ্যাকচুয়ালি গতিশীল, ওটাও বুঝাই দিছি। টপিক শেষ। লাল সাঁতালের নীতি পড়া হয় নাই, পড়া হয় নাই, পড়া হয় নাই। তার মানে এতটুক টপিক বাকি না, এতটুক টপিক। এরপর দেখি ভরকীয় সূত্র শেষ, বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি কেপি শেষ, কেসি কেপি নিয়ে সবগুলো শেষ, আর কোনো বাকি নেই। কেসি কেপির রাশিমালার প্রতিপাদন কিভাবে ভরকীয় সূত্ররা আসছে এটাও দেখাই দিছিলাম, তাই না? প্রমাণটাও দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে কেপি কেসি নিয়ে ম্যাথ তো অভাব রাখি নেই। তারপর হচ্ছে পানির আয়নিক গুণফলও শেষ, বিয়োজন ধ্রুবক কিভাবে বের করতে হয়, ক্ষারে বিয়োজন ধ্রুবক কিভাবে বের করতে হয়, এটা শেষ না? তারপর হচ্ছে বিয়োজন ধ্রুবক এসিড ক্ষারের তীব্রতা, এটাও শেষ। হ্যাঁ, তারপর হচ্ছে পিএইচ ও পিএইচ স্কেল, এটা তো একটু শেষ। তারপর হচ্ছে বাফা দ্রবণ প্রস্তুতি আর বাফা দ্রবণের ক্রিয়া কৌশল শেষ। হ্যাঁ, তার মানে এরপর তো ব্যবহারিক শেষ। তার মানে তোর শুধু বাকি আছে লাল সাঁতারের নীতি, তাই না? এই লাল সাঁতারের নীতি হচ্ছে এখন শেষ করব। তাহলে লাশ তাহলে লাল সাঁতারের নীতি যদি আমি শেষ করে দিই, তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তোকে একদম সিলেবাস ধরে টপিক ওয়াইজও দেখাই দিলাম। হুম, এই চ্যাপ্টারের দুইটা অংশ, একটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত যা পড়ছি তা, এর পরের অংশটাকে বলা হয় তাপ রসায়ন। হ্যাঁ, তো সিলেবাসে তোদেরকে তাপ রসায়ন দেয়ই নেই, এটা ফুল বাদ। তাহলে আমাদের ওখানে আমাদের যাওয়ারই দরকার নেই, আছে তোর সামনে আমি তো সিলেবাস দেখাইছি। তাহলে কারণ এখন যতটুক শেষ করা দরকার আগে ওটুক শেষ করি। হ্যাঁ, আর তাপ রসায়ন হচ্ছে খুব ছোট একটা পার্ট, ওটা শেষ করতে গেলে বেশি হলে 1.5 ক্লাস লাগবে। কত ক্লাস লাগবে? 1.5 ক্লাস লাগবে। তাহলে আমাদের এখন বাকি যেটা সেটা শেষ করে ফেলি, লাল সাঁতারের নীতি। যে নীতি তুমি অলরেডি ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছো, কিন্তু তাও তোমরা ভুল করো। হ্যাঁ, ভুল করছ না? মানে গুলা গুলা যায় আর হচ্ছে ভুলে যাস, তাই না? চাপেরটাতে। তাহলে আমরা লাল সাঁতারের নীতি আমি শেষ করি। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টপিকটা মাঝখানে বাদ গেছিল, আমার খেয়াল নাই, সিলেবাসটা দেখছি তখন খেয়াল করছে। তো টপিকটা অ্যাকচুয়ালি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা যখন পড়াইছি, ওই তখনের টপিক হচ্ছে যে লাল সাঁতারের নীতি। সাম্যাবস্থা মানে কি আশা করি তুই জানোস, বুঝানো লাগবে না। সাম্যাবস্থা মানে কি, যখন বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হয় না, উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ হয় না। কারণ যে পরিমাণ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, ঠিক সেই পরিমাণে উৎপাদ আবার বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করে বলতেছে, তাই না? এখন লাল সাঁতারের নীতি কি? এটা হচ্ছে এমন একটা নীতি, এই সাম্যাবস্থার আমরা চেঞ্জ ঘটাতে চাচ্ছি। হ্যাঁ, এই সাম্যাবস্থাকে আমরা, সাম্যাবস্থা মানে কি, বিক্রিয়াটা অনেকটা থেমে গেছে না, যদিও বাইরে থেকে একটু ভিতরে গতিশীল, ঠিক আছে, বাইরে থেকে দেখলে তো অ্যাকচুয়ালি থেমে গেছে। বাট ভিতরে যে গতিশীল, এটা গতিশীল হয়েও লাভ কি? হ্যাঁ, কারণ ঘনমাত্রা তো আলটিমেটলি কোনো চেঞ্জ হচ্ছে না, উৎপাদের ঘনমাত্রা যা, বিক্রিয়কের ঘনমাত্রা তাই রয়ে যাচ্ছে। কারণ যে পরিমাণ বিক্রিয়ক খরচ করে উৎপাদ তৈরি করতেছে, আবার সেম অ্যামাউন্টে উৎপাদ সাথে সাথে বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করে ফেলতেছে, তাই না? তাহলে এই সাম্যাবস্থাটা যেন আমরা চেঞ্জ করতে পারি, সেই জন্য হচ্ছে লাল সাঁতারের নীতি। ঠিক আছে, তাহলে আমরা পড়বো লাল সাঁতারিয়ারের নীতি। লা সাঁতারিয়ারের নীতি। ওকে, তো লা সাঁতারের নীতি অ্যাকচুয়ালি কি বলতেছে? হ্যাঁ, লা সাঁতারের নীতিটা সংজ্ঞাটা কি আমার লেখা দরকার আছে? সংজ্ঞাটা হচ্ছে একটু একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? কি করতে হবে? মুখস্থ করতে হবে, কারণ সংজ্ঞাটা অনেক বড়, আমার এখন লিখার দরকার নেই। তাহলে লা সাঁতারের নীতি হচ্ছে যে আমাদেরকে বলতেছে যে আমরা সাম্যাবস্থা চেঞ্জ করতে পারি। আমরা সাম্যাবস্থা চেঞ্জ করতে পারি যদি তিনটা নিয়ামক চেঞ্জ করা যায়। কয়টা নিয়ামক? রাসায়নিক সাম্যাবস্থা পরিবর্তন করা যাবে, পরিবর্তন করা যাবে যদি তিনটা নিয়ামক
তিনটি নিয়ামক কি করা যায়, পরিবর্তন করা হয়, পরিবর্তন করা হয়। তাহলে নিয়ামক তিনটি কি? নিয়ামক তিনটা হচ্ছে, এক, আমি সুন্দর করে নোট করে দিচ্ছি আর কি। এক হচ্ছে যে তাপমাত্রা, দুই হচ্ছে চাপ, চাপ, তিন হচ্ছে ঘনমাত্রা। তো এখান থেকে ঘনমাত্রা টপিকটা হচ্ছে সব থেকে সহজ। সবথেকে সহজ হচ্ছে কার টপিকটা? ঘনমাত্রা টপিকটা। তাপমাত্রার চাপও সহজ। আজকের পর আশা করি লাল সাঁতার নীতি কখনো ভুলার কথা না। যদি তিনটি নিয়ামক পরিবর্তন করা হয়, ওকে, তাহলে আমরা প্রথমে একটা একটা করে দেখি তাপমাত্রা পরিবর্তন কি করলে কিভাবে সাম্যাবস্থাটা চেঞ্জ হয়। সাদা কালারে, হ্যাঁ লিখলাম। আচ্ছা, ব্ল্যাকবোর্ড সাদা, ব্ল্যাকবোর্ড সাদা হলে লেখাগুলো বেশি দেখাবে আর কি। আচ্ছা ঠিক আছে কিনা দেখ। সাদাতে হলে লেখাগুলো একটু ভেঙে ভেঙে আসে কেমন জানি। হ্যাঁ, দাঁড়া, তাও সাদাতে লিখতেছি, পরে ব্ল্যাক করে দিব আর কি। তাহলে আমরা প্রথমে দেখবো তাপমাত্রার উপর কিভাবে প্রভাব রাখতেছে। তাপমাত্রা, তো তাপমাত্রা হলে কি হয়, প্রথমে রাসায়নিক সাম্যাবস্থা কি সেটা তো আমাদের বোঝানো লাগবে না, আশা করি আমি শুরুতে অনেকবার রাসায়নিক সাম্যাবস্থা কি এটা বুঝিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, এখন আমরা তো একটা বিক্রিয়া দেখি, যে বিক্রিয়াটাতে এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করতেছে। তো রাসায়নিক সাম্যাবস্থা কখন হয়, যখন এটা উভমুখী বিক্রিয়া হয়, তাই না? তাহলে উভমুখী টিক চিহ্ন দিতে হবে। তো রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায়, এ আর বি বিক্রিয়া করে করে সি আর ডি উৎপন্ন করতেছিল শুরুর দিকে, কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসে যখন এরপর এ আর বি এর ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না, সি আর ডি এর ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না। কারণ এখন এ আর বি উৎপন্ন করে যে পরিমাণ সি আর ডি উৎপন্ন করতেছে, ঠিক সেম পরিমাণ সি আর ডি বিক্রিয়া করে আবার এ আর বি উৎপন্ন করতেছে, তাই না? এটাকে বলে রাসায়নিক সাম্যাবস্থা। এখন তাপমাত্রার পরিবর্তনটা কি বলতেছে, ধরে নিলাম এই বিক্রিয়াটা ডেল এইচ এর মান প্লাস পজিটিভ, কত পজিটিভ, ডেল এইচ এর মান কি পজিটিভ, তার মানে এটা কি তাপ হারি নাকি তাপ উৎপাদী? তাপ হারি না, নামকরণ করা হয় কিসের ভিত্তিতে, পরিবেশের ভিত্তিতে, আর প্লাস মাইনাস দেওয়া হয় কিসের ভিত্তিতে, বিক্রিয়াতে কি করতেছে সেটার ভিত্তিতে। ডেল এইচ পজিটিভ মানে কি, এটা তাপ হারি। কেন তাপ হারি, এই বিক্রিয়াটা ঘটার সময় নিশ্চয়ই ওরা তাপ গ্রহণ করতেছে বলে বিক্রিয়াটাতে তাপ বাড়তেছে বিক্রিয়াটার ভিতরে। তাপ গ্রহণ করতেছে কার থেকে, পরিবেশ থেকে না? তাহলে পরিবেশের তাপ কমে যাচ্ছে না? তো পরিবেশের তাপ কমে যাচ্ছে বলে নামকরণ করা হয়েছে তাপহারী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা প্রথম কেসটা করতেছি তাপহারী বিক্রিয়ার জন্য। সুন্দর করে পাশাপাশি লিখি। এই বিক্রিয়াটাকে একটা তাপহারী বিক্রিয়া, ওকে, তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়া হচ্ছে এটা। তাহলে এখন তার মানে ডেল এইচ এর মান পজিটিভ। এখন তাপমাত্রা বাড়ালে কি হবে, কমালে কি হবে, সেটাই আমাদের দেখার বিষয়, তাই না? যদি আমরা তাপমাত্রা বাড়াই, তাপহারী বিক্রিয়া মানে কি, তাপহারী বিক্রিয়া মানে হচ্ছে পরিবেশ থেকে তাপ গ্রহণ হচ্ছে, তাই না? পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, আমি এই জিনিসটা একদম সুন্দর করে নোট করে লিখে দিচ্ছি, কারণ এই জিনিসটা তোরা বারবার ভুলে যাস,
যেমন একটু আগে প্রশ্ন করছি ডেলএইচ এর মান পজিটিভ হলে কি হয়, আবার ভুল বলছিলি। পরিবেশ থেকে তাপ গ্রহণ করে এ আর বি সিডি উৎপন্ন করতেছে, তাই না? ডি উৎপন্ন করতেছে, উৎপন্ন করছে। তাহলে নামকরণ হয় পরিবেশের ভিত্তিতে। নামকরণ পরিবেশের ভিত্তিতে হয়। সব লিখে দিচ্ছি একদম। যেহেতু পরিবেশ তাপ হারাচ্ছে, যেহেতু পরিবেশ তাপ হারাচ্ছে, তাই এটি কি তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া। তাহলে এটা তো বুঝতে পারছো, তাই না? যেহেতু এ এবং বি তাপ গ্রহণ করতেছে, তাই ডেলএইচ পজিটিভ। আশা করি আজকের পর কখনো বলবি না, তাই না? তাপ গ্রহণ করতেছে কিন্তু এ আর বি, সি আর ডি না, কিন্তু সি আর ডি তে উৎপন্ন হচ্ছে যে বিক্রিয়া করতেছে এ আর বি। তো এ আর বি বিক্রিয়া করার সময় ওর এই বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য ওর নিশ্চয়ই তাপ লাগতেছে, এই তাপগুলি সে পরিবেশ থেকে গ্রহণ করতেছে। তাহলে এখন তুই আমাকে বল, এই কেসে যদি আমরা তাপমাত্রা বাড়ায় দিই, হুম, কোন কালার দিয়ে লিখি? সবুজ দিয়ে লিখি, আচ্ছা লাল দিয়ে লিখি। যদি এখন তাপমাত্রা বাড়িয়ে দিই, হুম, যদি এখন তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে কি ঘটবে তুই আমাকে বল। তাপমাত্রা বাড়ায় দিলে এ আর বি তাপ গ্রহণটা ইজি হয়ে যাবে না? তাহলে লিখে ফেলি, এ এবং বি এর তাপ গ্রহণ সহজ হয়ে যাবে, তাই না? কারণ আমরা তাপগতিবিদ্যা থেকে এটা পড়ে আসছি, তাপমাত্রা বাড়ালে তাপও বাড়ে, এ আর বি এর তাপ গ্রহণ সহজ হয়ে যাবে, তাই না? এ আর বি এর তাপ গ্রহণ সহজ হয়ে যাবে। তাহলে এ আর বি এর তাপ গ্রহণ যদি সহজ হয়ে যায় তাহলে সি আর ডি খুব ভালো করে উৎপন্ন হবে, কারণ এই বিক্রিয়াটার উদ্দেশ্যে তো এ আর বি তাপ গ্রহণ করতেছে, তাই না? তাইলে সি এবং ডি তাড়াতাড়ি উৎপন্ন হবে। তাড়াতাড়ি উৎপন্ন হবে। তাহলে কি বিক্রিয়াটার সাম্যাবস্থা ডান দিকে সরবে না? ডান দিকে মানে কি, এটা ডান সাইড এটা বাম সাইড, এটা আমাদের হাতের ডান সাইড এটা আমাদের হাতের বাম সাইড, ডান সাইডে উৎপাদ আর বাম সাইডে বিক্রিয়ক থাকে। তাহলে বিক্রিয়াটার সাম্যাবস্থা ডান দিকে সরবে না, সি আর ডি বেশি উৎপন্ন হবে তাড়াতাড়ি। তাহলে আমরা লিখি বিক্রিয়াটির সাম্যাবস্থা সাম্যাবস্থা ডান দিকে সরবে। আশা করি একটা কেস কমপ্লিট হয়ে গেছে, তাই না? বিক্রিয়াটির সাম্যাবস্থা ডান দিকে সরবে, খুব ভালো কথা। এখন আরেকটা জিনিস এখন আমরা নোট করব। কি করব? নোট, নোট। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে উভমুখী উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে
সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপ হারি হয়, তাপ হারি হয়, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়াটা কি হয়? তাপ উৎপাদী। এটা একটা কেস মনে রাখতে হবে আমাদের। তাপ উৎপাদী হয়। আর যদি এটা তাপ উৎপাদী হয়, তখন এটা কি হয়? তাপ হারি। বুঝতে পারছি? উল্টা হয় সবসময়। এটা তাপ হারি হলে এটা তাপ উৎপাদী, আর এটা তাপ উৎপাদী হলে এটা তাপ হারি। জিনিসটা ক্লিয়ার? তার মানে প্রথম কেসে এই বিক্রিয়াটা তাপ হারি ছিল সম্মুখমুখী বিক্রিয়ার জন্য, তাই না? সম্মুখমুখী বিক্রিয়ার জন্য এটা তাপ হারি। তার মানে পশ্চাৎমুখী সি আর ডি মিলে যে এ আর বি উৎপন্ন করতেছে, ওইটা কি বিক্রিয়া হবে? তাপ উৎপাদী। তাহলে তাপমাত্রা হ্রাস করলে কি হবে? যদি তাপমাত্রা এখন হ্রাস করে দিই, যদি তাপমাত্রা হ্রাস করি, যদি তাপমাত্রা হ্রাস করি, হুম, তাহলে কি হবে? তাহলে বিক্রিয়াটাই বাম দিকে সরে আসবে না? বিক্রিয়াটি বাম দিকে সরে আসবে কেন? কারণ বাম দিকের বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? তাপ উৎপাদী, তাপ উৎপাদী মানে কি? নামকরণই বলতেছে ও পরিবেশে তাপ উৎপন্ন করতেছে, তাই না? তা আমরা যদি তাপমাত্রা বাড়াই দিই, তাহলে ও পরিবেশে তাপ ছাড়তে আরো কষ্ট হবে না? তাপ উৎপাদের জন্য তাপ উৎপাদী বিক্রিয়াটা সহজ করে কেমনে? তাপমাত্রা কমাই দিলে। আমরা যদি পরিবেশের তাপমাত্রা কমাই দিই, তাহলে ওর তাপটা ছাড়তে, পরিবেশের তাপটা ছেড়ে দিতে ওর ইজি হবে না? তাহলে পরিবেশের তাপটা ছাড়তে ইজি হবে। কার ইজি হবে? সি আর ডি ইজি হবে না? কারণ সি আর ডি তো তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? তাহলে আমরা বলতে পারি যে সি এবং ডি মিলে, শর্টকাটে বলতে পারি যে সি প্লাস ডি মিলে যে এ আর বি উৎপন্ন করতেছে, হ্যাঁ, এ আর বি উৎপন্ন করতেছে, এটা পশ্চাৎমুখী বিক্রিয়া, তাই না? পশ্চাৎমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়া হলে কি হবে? এটা তাপ উৎপাদী হবে না? তাপ উৎপাদী। একটা কেস বুঝাই দিলে বাকিগুলা নিজে বুঝবি। সেকেন্ড কেসটা। তাহলে এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া, তাই হচ্ছে তাপ উৎপাদী, তাই না? তাই এটা যদি তাপ উৎপাদী হয়, হ্যাঁ, যদি তাপমাত্রা কমিয়ে দিই, যদি তাপমাত্রা কমিয়ে দিই, তাহলে তাহলে যদি তাপমাত্রা কমিয়ে দিই, তাহলে সি আর ডি তাপ পরিবেশে ছাড়তে আরো সহজ হবে, তাই না? তাহলে সি এবং ডি এর পরিবেশে তাপ ছাড়তে সহজ হবে। সহজ হবে। ব্র্যাকেটে লিখে দিচ্ছি তাপ উৎপাদী। হুম, সহজ হবে। তাহলে তাপ ছাড়তে যদি সহজ হয়, তাহলে সি এবং ডি যত তাড়াতাড়ি তাপ ছাড়বে, যত তাড়াতাড়ি তাপ ছাড়তে পারবে, তাপ ছাড়তে পারবে, তত তাড়াতাড়ি এ আর বি উৎপন্ন হবে না? হ্যাঁ, তত তাড়াতাড়ি এ এবং বি উৎপন্ন হবে। তাহলে তখন বিক্রিয়ার
সাম্যাবস্থা বামে সরবে, বুঝাইতে পারছি? আশা করি ফুল ক্লিয়ার। সাম্যাবস্থা বামে সরবে। তাহলে এই গেল তাপহারী বিক্রিয়ার জন্য কি ঘটবে। তাপহারী বিক্রিয়াতে যদি তাপমাত্রা হ্রাস করে কি ঘটবে, তাপমাত্রা বৃদ্ধি করলে কি ঘটবে। এবার তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য জাস্ট উল্টা কিছু ঘটবে না। এবার কি করবো, তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় বাবা, এ আর বি বিক্রিয়া করে, তাই না? আর সি আর ডি উৎপন্ন করে। আর ডেল এইচ এর মানটা কত হয়, সি আর ডি উৎপন্ন করে। তাহলে ডেল এইচ এর মান কত হয়, নেগেটিভ। ডেল এইচ এর মান কেন নেগেটিভ, পরিবেশে তাপ দিচ্ছে, সেজন্য এটার নাম তাপ উৎপাদী। হ্যাঁ, আর ওর পরিবেশে তাপ দিচ্ছে মানে কি, ও ওর থেকে তাপ বের হয়ে যাচ্ছে, এ আর বি থেকে তাপ বের হয়ে যাচ্ছে বিক্রিয়াটা হওয়ার সময়। তাহলে ওরা তাপ হারাচ্ছে, তাহলে সেজন্য ডেল এইচ এর মান নেগেটিভ। তাহলে লিখে দিই, নামকরণ পরিবেশে তাপ উৎপন্ন হচ্ছে, তাই তাপ উৎপাদী। হুম, তাই তাপ উৎপাদী। ডেল এইচ কেন নেগেটিভ, কারণ এ আর বি তাপ ছাড়ছে, এ আর বি বিক্রিয়া করার সময় তাপ ছেড়ে দিচ্ছে, তাই না? তাপ ছেড়ে তাপ ছেড়ে দিচ্ছে, জিনিসটা বুঝতে পারছি? তাহলে তার মানে এবার তাপমাত্রা বৃদ্ধি করলে কি ঘটবে, তাপমাত্রা বৃদ্ধি ঘটলে কি হবে। প্রথম কথা হচ্ছে এ আর বি তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে কি এ আর বি পরিবেশে তাপ ছাড়তেছে, তাই না? এখন যদি আমরা পরিবেশে তাপমাত্রা বাড়ায় দিই, তাহলে এ আর বি তাপ ছাড়তে কষ্ট হবে না, কারণ তাপ সব সময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। তাপ গতিবিদ্যায় পড়ছি না? এখন যদি আমরা পরিবেশে তাপমাত্রা বাড়ায় দিই, নিম্ন তাপমাত্রা থেকে কখনো উচ্চ তাপমাত্রায় তাপ প্রবাহিত হতে পারবে, তাহলে তাপ ছাড়তে কষ্ট হবে না। তাহলে আমরা লিখি, পরিবেশে তাপমাত্রা বাড়িয়ে দিলে এ এবং বি এর তাপ ছাড়তে কষ্ট হবে, তাই না? তাপ ছাড়তে কষ্ট হবে, কারণ তাপ কখনো, কারণ তাপের প্রবাহ, সংক্ষেপে লিখে দিচ্ছি, হ্যাঁ, কারণ তাপের প্রবাহ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে, হুম, নিম্ন তাপমাত্রার দিকে, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে না।
উচ্চ তাপমাত্রার দিকে না, উচ্চ তাপমাত্রা থেকে হচ্ছে নিম্ন তাপমাত্রার দিকে। তার মানে আমরা যদি পরিবেশের তাপমাত্রাটা কমাই তাহলে ওর লাভ হইতো যে, তাই না? কিন্তু এখন পরিবেশের তাপমাত্রা বাড়াই দিছি, তাহলে কি ওর তাপটা কখনো নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা থেকে প্রবাহিত করতে পারবে? তাহলে ফলে এ আর বি এর তাপ ছাড়তে কষ্ট হবে না? এগুলো একবার বুঝে গেলে নিজে নিজে লিখতে পারো, আমি সব নিজে নিজে লিখতেছি না এখন। এ ও বি এর তাপ ছাড়তে কষ্ট হবে, তাহলে এ আর বি এর যদি তাপ ছাড়তে কষ্ট হয় তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে? না, কেন সম্মুখমুখী হয়ে যাবে? এ আর বি তাপ ছাড়তে কষ্ট হচ্ছে, আর বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ও যদি তাপ ছাড়তে পারতো তাহলে তাড়াতাড়ি সিআরডি উৎপন্ন হইতো, কিন্তু এখন সিআরডি উৎপন্ন হওয়াটা স্লো হয়ে যাবে না? তাহলে কি লিখবো? ফলে সি এবং ডি উৎপন্ন হওয়া গতি স্লো হয়ে যাবে। হুম, গতি কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে, তাই না? কারণ এ আর বি এর কাজ হচ্ছে চাপ ছেড়ে ছেড়ে দেওয়া, ছেড়ে দিলেই সিআরডি উৎপন্ন হচ্ছে, কিন্তু এখন ছাড়তে কষ্ট হচ্ছে, তাহলে ছাড়তে কষ্ট হলে সিআরডি উৎপন্ন গতি স্লো হয়ে যাবে না? ফলে বিক্রিয়াটি সাম্যাবস্থার কোন দিকে সরবে? বাম দিকে। বাম দিকে সরবে না? তার মানে সিআরডি উৎপন্ন হইতে পারতেছে না। যদি একদিকে কমে যায় আরেকদিকে বেড়ে যায়, এটাই নিয়ম বিক্রিয়ার। সাম্যাবস্থার নিয়ম হচ্ছে এটা, যেহেতু এ আর বি মিলে সিআরডি উৎপন্ন হতে পারতেছে না, তার মানে সিআরডি মিলে এ আর বি উৎপন্ন হয়ে যাচ্ছে না বেশি বেশি, তাহলে বিক্রিয়াটি সাম্যাবস্থা বাম দিকে সরবে। হুম, তখন বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাপমাত্রা কমালে কি হবে? এটা তো লাভজনক, এ আর বি এর জন্য লাভজনক না? তাপমাত্রা কমালে, এই তাপমাত্রার সাথে পড়া বেশি, যে চাপ আর ঘনমাত্রা কোনো পড়া নেই। তাপমাত্রা কমালে কি হবে? তাপমাত্রা কমালে এ আর বি এর জন্য লাভ হবে না? এ এবং বি এর তাপ ছাড়তে সহজ হবে। তাপ ছাড়তে সহজ হবে, কারণ, আবারও লিখে দিচ্ছি, কারণ তাপের প্রবাহ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। নিম্ন তাপমাত্রার দিকে। ওকে, তাপের প্রবাহ যদি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে হয়, তাহলে কি এখন আর কোনো ব্যাপার? তাহলে এ আর বি এর তাপ ছাড়তে সহজ হবে, এ আর বি তাপ ছাড়তে সহজ হবে, তাহলে ফলে তাড়াতাড়ি সিআরডি উৎপন্ন হবে, তাই না? ডি উৎপন্ন হবে। তাড়াতাড়ি যদি সিআরডি উৎপন্ন হয় তাহলে বিক্রিয়াটির সাম্যাবস্থা ডান দিকে সরবে না? এখন তুই আমাকে বল, এই জিনিসটা কি আসলে মুখস্থ করার জিনিস? তার মানে পুরো ফুল প্রসেসটা ব্যাপারটা হচ্ছে নিজে বুঝলে এবার বানায় বানায় লেখ। ফলে তাড়াতাড়ি সিআরডি বেশি উৎপন্ন, বিক্রিয়াটির সাম্যাবস্থা ডান দিকে সরবে। ডান দিকে, তার মানে ডান দিকে সরবে মানে কি, বেশি সিআরডি উৎপন্ন হচ্ছে আর কি, তার মানে এটার এটার লাভ হচ্ছে, ডান দিকে সরতেছে, তাই না? তাহলে তাপমাত্রার কেস কমপ্লিট। এখানে কেন আসলাম? এবার হচ্ছে চাপের, চাপ না, তাপমাত্রার প্রভাব শেষ, এখন হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাব একদম ইজি।
ধর এ আর বি মিলে সি উৎপন্ন করতেছে। ওকে, তাহলে এখানে দেখ মোল সংখ্যা। হুম, চাপের ক্ষেত্রে আমাদের কিছু কেস আছে, চাপের ক্ষেত্রে চাপ সবসময় খাটানো যায় না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে চাপের প্রভাব কখন খাটাবো, এটা আগে আমাদের জানা লাগবে। এটা আমি একটু নিচে নিয়ে যাই। চাপের প্রভাব কখন খাটাবো, এক হচ্ছে যে চাপের প্রভাব কখন খাটাবো। হুম, বিক্রিয়ায় গ্যাসীয় উপাদানে উপস্থিত থাকতে হবে। বিক্রিয়ায় গ্যাসীয় উপাদান থাকতে হবে। তিনটাই, বিক্রিয়ায় গ্যাসীয় উপাদান থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে যে ডেল এর মান শূন্য হইতে পারবে না। ডেল সমান মানে কি, উৎপাদের টোটাল মোল সংখ্যা, উৎপাদের টোটাল মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা, বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা। হ্যাঁ, ডেল কি বলতেছে, ইজ নট ইকুয়াল জিরো, জিরো হইতে পারবে না। এই দুইটা কেস যদি সলভ হয় তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে ঘটনা যেতে পারবো। তাহলে দেখি এবার এ আর বি মিলে সি আর ডি উৎপন্ন করতেছে। হ্যাঁ, সি উৎপন্ন করতেছে। তাহলে এটা হচ্ছে কেস ওয়ান। এটা কি, কেস ওয়ান। তাহলে কেস ওয়ান যদি এটা হয়, এখন আমার কথা হচ্ছে এ আর বি মিলে সি উৎপন্ন করতেছে, এটা খুব ভালো কথা। হ্যাঁ, যদি 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 টেক্সট কিভাবে সাজা লিখবি এটা চিন্তা করতেছি, যে মোল সংখ্যা, হুম, শর্টকাটে যদি বলি যে যদি বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা থেকে বেশি হয়, তাইলে তাইলে যদি চাপ বাড়াই, হ্যাঁ, যদি চাপ বাড়াই তাহলে বিক্রিয়কের সুবিধা হবে। কার সুবিধা বেশি পাবে, বিক্রিয়কের। বুঝাচ্ছি, বিক্রিয়কের সুবিধা হবে। তাহলে বিক্রিয়কের সুবিধা হবে, বিক্রিয়ক এখানে কারা, এ আর বি না, ওদের সুবিধা হচ্ছে মানে কি, ওরা বিক্রিয়া করে তাড়াতাড়ি সি উৎপন্ন হচ্ছে না, ওদের সুবিধা হবে মানে কি, ওরা খুব সহজে বিক্রিয়া করতে পারবে। তাহলে বিক্রিয়াটা কোন দিকে সরবে, ডান দিকে সরবে না, ওরা বিক্রিয়া করে তো সি উৎপন্ন করবে, তাই না? তাহলে তাহলে বিক্রিয়া কি হবে, বিক্রিয়া এ এ এবং বি এর তাড়াতাড়ি ঘটবে, তাই না? ঘটবে। সাম্যাবস্থা তার মানে ডানে সরবে, সাম্যাবস্থা কোথায় সরবে, ডানে সরবে। বুঝতে পারছি? তাহলে অবশ্যই সম্মুখমুখী এ আর বি মিলে সি উৎপন্ন করতেছে, এটা সম্মুখমুখী না?
মুখস্থ করা যাবে না, যেটা বুঝছি সেটাই। তাহলে সেম জিনিস, এবার হচ্ছে আমি জাস্ট লেখাগুলো একটু চেঞ্জ করে দিব। হুম, এবার হচ্ছে কেস টু। কেস টুতে কি হচ্ছে, প্রথমে আমরা এক্সট্রা লেখাগুলো মুছে দিই। কেস টুতে হচ্ছে ধর এ আর বি মিলে 3C উৎপন্ন করতেছে। কত? 3C। যদি এখন জাস্ট মাঝখানে চিহ্নটা চেঞ্জ করে দিলে তো হচ্ছে, তাই না? চিহ্নটা উল্টে দিই। যদি উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা থেকে বেশি হয়, তাহলে সুবিধা পাবে কে? উৎপাদ সুবিধা পাবে, তাই না? তাহলে এবার সুবিধা বেশি পাবে কে? উৎপাদ। উৎপাদ সুবিধা পাবে। তাই বিক্রিয়া 3C থেকে এ আর বি উৎপন্ন হবে বেশি, তাই না? তাই বিক্রিয়াতে 3C তাড়াতাড়ি বিয়োজিত করবে। কারণ এখানে তো শুধু 3C আছে, ডি তো নাই। ডি থাকলে বলতাম যে সি আর ডি মিলে তাড়াতাড়ি বিক্রিয়া করবে, তাই না? তাই বিক্রিয়াতে 3C তাড়াতাড়ি বিয়োজিত হবে, তাড়াতাড়ি বিয়োজন ঘটবে, তাই না? তাহলে সাম্যাবস্থা কোথায় সরবে? বামে সরবে, বামে সরবে। তাহলে এটা হচ্ছে কেস টু। এটা কত? কেস কেস টু। এখন কথা হচ্ছে প্রতিটা কেসে একটা একটা ঘটনা বুঝছে, তাই না? তাহলে প্রতিটা কেসে একটা একটা ঘটনা পড়লে যে ঘটনাটা পড়ছি ওই ঘটনাটার উল্টা ঘটনা হলে উল্টা ঘটনা ঘটবে। তাহলে কেস ওয়ানের ক্ষেত্রে কি হয়েছে, চাপ বাড়ালে বিক্রিয়ার সুবিধা পাচ্ছে, তাহলে চাপ কমালে কি হতো, বিক্রিয়ক অসুবিধা পাবে, উৎপাদের সুবিধা হবে। কেস ওয়ানের ক্ষেত্রে উল্টাটা ঘটবে। হ্যাঁ, ঠিক সেম ব্যাপার এখানে কি হতো, এখানে চাপ বাড়ানোর কারণে উৎপাদ সুবিধা পাচ্ছে, তার মানে বিক্রিয়াটার সাম্যাবস্থা বামে সরতেছে, তাই না? যদি চাপ কমাইতাম তাহলে বিক্রিয়ক সুবিধা পাইতো কেস টু তে। চাপ কমাইলে বিক্রিয়ক সুবিধা পাইতো, তাহলে সাম্যাবস্থা বামে সরতো, সরি ডানে সরতো। তাহলে জিনিসটা বুঝাইতে পারছি? তাহলে আমি লিখে দিই চাপ কমালে উল্টা ঘটনা ঘটবে। হুম, যদি চাপ কমানো হয় উল্টা ঘটনা ঘটবে। ঠিক সেম ঘটনা এটার জন্য, তাই না? এখানে লিখে দিচ্ছি চাপ কমালে উল্টা ঘটনা ঘটবে। আশা করি লাসা তেলের নীতি নিয়ে আর কোনো প্রশ্ন জীবনে আসার কথা না। উল্টা ঘটনা ঘটবে, তাহলে চাপের জিনিসও শেষ, তাই না? সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব শেষ, চাপের প্রভাব শেষ। এখন হচ্ছে সব থেকে ইজি, সব থেকে ইজি, সেটা হচ্ছে কি ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব, হ্যাঁ এটা তো সব থেকে ইজি। এ আর বি মিলে সি আর ডি উৎপন্ন করতেছে। হ্যাঁ, যদি এ এবং বি এর ঘনমাত্রা বাড়াই দিই, বাড়াই দিই তাহলে এ আর বি সুবিধা হবে না? এ আর বির ঘনমাত্রা বাড়াই দিচ্ছে মানে কি, এ আর বি বিক্রিয়া করেছে সি আর ডি উৎপন্ন করবে, তাই না? তাহলে তত তাড়াতাড়ি সি আর ডি বেশি উৎপন্ন হবে। তাহলে তত তাড়াতাড়ি এ এবং বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করবে, সি এবং ডি উৎপন্ন করবে। সাম্যাবস্থা কোথায় সরবে? ডানে সরবে, তাই না? ঠিক সেম ঘটনা যদি সি আর ডি এর ঘনমাত্রা বাড়াই দিই তাহলে কি হবে? ধুরো, তাহলে কি হবে বল? হুম,
একটু দাঁড়া, আরে লেখাগুলো হয়ে গেছে, ধরো ডাবল হয়ে গেছে। তাহলে সি এর দীর্ঘ ঘনমাত্রা বাড়ালে কি হবে? তাহলে এটা আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। ওকে, যদি সি এর দীর্ঘ ঘনমাত্রা বাড়ে, ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটি সাম্যাবস্থা, সাম্যাবস্থা কোথায় সরবে? উৎপাদের দিকে। কেন? সাম্যাবস্থা বাম দিকে সরবে। উৎপাদের ঘনমাত্রা বাড়াই দিচ্ছে, তাহলে উৎপাদের ঘনমাত্রা বাড়াইছে মানে কি? উৎপাদ বিক্রিয়া করে তো বিক্রিয়ক তৈরি করবে, তাই না? তাইলে তাহলে জিনিসটা ফুল বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বলতো। শিওর? তো জিনিসগুলো বুঝে গেলে বানাই তোমায় লিখে দিতে পারবি। তাহলে লাল সাঁতারের নীতি হচ্ছে এটাই, লাল সাঁতারের নীতি শেষ। তাহলে লাল সাঁতারের নীতি শেষ হলো, আমাদের একটা প্রশ্ন আসে, যেটা সিকিউতে আসে আর কি। হ্যাঁ হ্যাঁ, শুধু হেবার পদ্ধতিটাও আসে, আবার ইয়ারটাও আসে। সালফার ডাইঅক্সাইড থেকে যে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলে যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতেছে, এই দুইটা নিয়ে আসে। তো সিকিউর জন্য এগুলো আমাদের একটু পড়া লাগবে। সেটা হচ্ছে কি, শিল্পোৎপাদনে লাল সাঁতারের নীতি। হুম, উৎপাদনে লাল সাঁতারের নীতি। 2 ঘন্টা হচ্ছে আজকে আজকে ক্লাস। আজকে বলছি না 2টা ক্লাস একসাথে নিব, কালকেরটা সহ। শিল্প উৎপাদনে লাল সাঁতারের নীতি। প্রথম কথা হচ্ছে বাণিজ্যিক প্রয়োগ। হ্যাঁ, হেবার পদ্ধতিটার বাণিজ্যিক প্রয়োগ। এটা আসলে অ্যাকচুয়ালি মুখস্থ জিনিস পড়াটা, জাস্ট কিওয়ার্ড গুলো মুখস্থ করতে হবে। বাণিজ্যিক প্রয়োগ, তাহলে বাণিজ্যিক প্রয়োগ কোনটা? বাণিজ্যিক প্রয়োগ হচ্ছে হেবার পদ্ধতিটা প্রথমে দেখতেছি, সেটা হচ্ছে যে নাইট্রোজেন N2 আর এটা গ্যাসীয়, সুন্দর করে লিখি, গ্যাসীয়, আর এটার সাথে কি 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে, তাই না? বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া উৎপন্ন করে কত মোল? 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। এটা হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, তাই না? যেখানে ডেলএইচ এর মান থাকে হচ্ছে প্লাস 192 কিলোজুল পার মোল। হুম, প্লাস 192 কিলোজুল পার মোল। তো এখন কথা হচ্ছে, তো এখান থেকে আমরা কিছু সিদ্ধান্তে আসতে পারি। সিদ্ধান্তটা কি? প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে বিক্রিয়াটা ডেলএইচ দেখলে বোঝা যায় যে এটা তাপ হারি, তাই না? প্রথম কথা হচ্ছে এটা উভমুখী বিক্রিয়া। এটা না লিখলে চলে, কারণ এটা দেখলে বোঝা যায় তাপ, ঠিক না? প্রথম হচ্ছে তাপ হারি বিক্রিয়া, ডেলএইচ এর মান দেখলে আমরা বুঝতে পারি। ডেলএইচ এর মান পজিটিভ, মানে এটা তাপ হারি। তারপর 2 নাম্বার হচ্ছে যে এখানে সকল উপাদান গ্যাসীয়, তাই না? আমি যদিও লিখি নাই, এগুলো সবগুলো ব্র্যাকেটে কি হবে? গ্যাসীয় হবে। হুম, তাহলে এখানে হচ্ছে সকল উপাদান গ্যাসীয়, তার মানে চাপের প্রয়োগ আছে। 3 নাম্বার যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আয়তন সংকোচন। আয়তন সংকোচন মানে বুঝো কি? দেখি বলতো। আয়তন কমে যাচ্ছে না, দেখ তো। বিক্রিয়কে দেখা যাচ্ছে 4 মোল, 3 মোল হাইড্রোজেন, 1 মোল নাইট্রোজেন। বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 4, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা থেকে উৎপাদনের মোল সংখ্যা কমে গেছে না? তাহলে
উৎপাদের মোট সংখ্যা যদি কমে যায় তাহলে এটাকে বলা হয় আয়তন সংকোচন। আমাদের লক্ষ্য কি? এবার লিখি যে লক্ষ্য লক্ষ্য হচ্ছে যে সাম্যাবস্থাকে ডানে নেওয়া। অ্যামোনিয়া বেশি উৎপন্ন করার, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এটা লক্ষ্যটা পূরণ করার জন্য আমাদেরকে কি করতে হবে? কিছুই না, মুখস্থ। এবার হচ্ছে বাকি সব মুখস্থ। ওকে, তাপমাত্রা কত নিতে হবে? তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে যে অত্যানুকূল তাপমাত্রা। হুম, অত্যানুকূল তাপমাত্রা বলতে কি আমি বুঝাচ্ছি। অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে যে 450 থেকে 500, 550 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এখন কথা হচ্ছে হোয়াট ইজ অত্যানুকূল তাপমাত্রা? বিক্রিয়াটা দেখে বোঝা যাচ্ছে বিক্রিয়াটা তাপহারী। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলছিলাম? তাপমাত্রা বাড়ার, তাপহারী মানে কি পরিবেশ থেকে তাপ গ্রহণ করতেছে, তাই না? তার মানে তাপমাত্রা যদি আমরা বাড়ায় দিই, ওর গ্রহণ করাটা আরো ইজি হয়ে যাবে না? ইজি হয়ে গেলে বিক্রিয়াটার সাম্যাবস্থা ডান দিকে সরবে না? তত তাড়াতাড়ি নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে তত তাড়াতাড়ি অ্যামোনিয়া উৎপন্ন করবে। তার মানে কি বুঝাচ্ছে? যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটা অ্যামোনিয়া পাবো বেশি, তাই না? আবার এদিকে তাপমাত্রা বাড়ায় দিলে কি ঘটে? তাপমাত্রা বাড়ায় দিলে আবার পশ্চাৎমুখী বিক্রিয়াটা কমে যাবে না? কেন? একদিকে এক ঘটনা ঘটলে অন্যদিকে উল্টা ঘটনা ঘটে। তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন আর হাইড্রোজেনের পরিমাণটা একটু কম কম হয়ে যাবে, তাই না? অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন হাইড্রোজেন কম উৎপন্ন হবে। বিক্রিয়া সবসময় সাম্যাবস্থায় থাকার চেষ্টা করে, তাই না? তাহলে দাঁড়া, এখানে একটু ব্যাখ্যাটা বলতেছি। আমাদের টার্গেটই তো সাম্যাবস্থা টানে নেওয়া, তাই না? তা আমাদের নাইট্রোজেন আর হাইড্রোজেন কমে যাচ্ছে, এদিকে আমাদের লক্ষ্য লিখে লাভ কি? এটা কমুক না, আমরা তো অ্যামোনিয়া বেশি পাচ্ছি, তাই না? তাই না? আমরা তো অ্যামোনিয়া বেশি পাচ্ছি যদি তাপমাত্রা বাড়ায় দিই, তাই তো? যেহেতু এটা একটা তাপহারী বিক্রিয়া, তাপমাত্রা বাড়া দিলে, যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া মানে কি? বিক্রিয়কগুলো তাপকে গ্রহণ করে তত তাড়াতাড়ি উৎপাদ পরিণত করে। তো তার মানে তাপ যদি বাড়ায় দিই, নাইট্রোজেন আর হাইড্রোজেন তত তাড়াতাড়ি পরিবেশ থেকে তাপ নিয়ে তত তাড়াতাড়ি অ্যামোনিয়া উৎপন্ন করবে। এটা তো ভালো। কিন্তু তাপমাত্রা কমাই দিলে কি ঘটে? তাপমাত্রা আবার যদি ইয়া করে দিই, বাড়ায় দিই, তাহলে বিক্রিয়ার হারও কি হয়ে যায়? বিক্রিয়ার হারও একটু প্রভাবিত হয় না? প্রভাবিত হচ্ছে, তাই তো? তাহলে বিক্রিয়ার হারও যেন প্রভাবিত না হয়, আবার অ্যামোনিয়াও যেন বেশি পাই, সেই জন্য একটা নির্দিষ্ট তাপ টেম্পারেচার দেওয়া লাগে, তাই না? যেখানে বিক্রিয়ার হারটাও আমরা ভালো, বিক্রিয়ার হারটাও ইউজ হবে ভালো মতো, আবার অ্যামোনিয়াটা পাবো ভালো মতো। তো ওই তাপমাত্রাটাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে সেটা অত্যানুকূল তাপমাত্রা কত? 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। তোমার এত কিছু বোঝানো লাগবে না, তুমি শুধু এটা লিখে দিবা, অত্যানুকূল তাপমাত্রা এত। জিনিসটা বুঝাতে পারছি? আর এটা নিশ্চয়ই লাল-সাতালি নীতি ইউজ করেই তো করতে পারতেছি, তাই না? সাম্যাবস্থাকে ডানে ডানে সরাচ্ছি না আমরা এটাকে? এখন তোর মনে প্রশ্ন জাগতে পারে। কি প্রশ্ন জাগতে পারে দেখি বলতো? প্রথম প্রশ্ন হচ্ছে যে, না প্রথম কথা হচ্ছে ড্যালেজের মান আমি ভুল লিখছি। এখানে ড্যালেজ হবে কত? এটা নেগেটিভ হবে। ওকে, এটা নেগেটিভ হবে, নেগেটিভ 92 কিলোজুল। তো নেগেটিভ 92 কিলোজুল পার মোল হলে, হ্যাঁ, দাঁড়া আমার এখানে কারেন্ট চলে গেছে, তো লাইটটা একদম অফ। তাহলে ডেল এর মান যদি নেগেটিভ হয় তাহলে এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া না? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? টেম্পারেচার আমাদেরকে কমাইতে হয়, তাই না? তাপমাত্রা কমাই দিলে আমাদের বিক্রিয়কের সুবিধা হয়।
নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি আমরা সুবিধা করতে চাই, আমাদের পরিবেশের তাপমাত্রা কমাই দিতে হবে না, যাতে ওরা পরিবেশের তাপটা ছাড়তে পারে ভালো মতন, সহজে ছাড়তে পারে, যেটি তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে আমাদের কি করতে হবে, তাপমাত্রা কমাই দিতে হবে, তাই না? তো তাপমাত্রা কমাই দিলে বিক্রিয়াটার সাম্যাবস্থা ডান দিকে সরবে। হ্যাঁ, আর এই তাপমাত্রা কমায় নেওয়ার জিনিসটা হচ্ছে, আবার তাপমাত্রা কমাই দিলে আমরা কি জানি বিক্রিয়া হার কমে যায় না? বিক্রিয়া হারের সাথে কিন্তু তাপমাত্রা একটা সম্পর্ক ছিল, মনে আছে? তাপমাত্রা কমাই দিলে এদিকে আমরা সাম্যাবস্থা ডানে নিতে পারতেছি, ঠিক আছে, কিন্তু আবার বিক্রিয়া হারটা তো কমে যাচ্ছে, স্পিডটা কমে যাচ্ছে না? তাহলে আমাদেরকে এমন একটা টেম্পারেচার নিতে হবে যেখানে বিক্রিয়া হারটাও ব্যালেন্স থাকে, আবার সাম্যাবস্থা ডানে যায়। তো ওইটার অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এটাই বুঝতে পারছি? তাহলে এখন একটা মনে প্রশ্ন থাকতে পারে, -92 কিলোজুল, তাই না? তো আমরা তো তাপমাত্রা কমাবো, আমরা তো 450 নিয়ে গেছি। কোথায় -92, কোথায় 450, তাই না? তাহলে আমরা কমাইলাম কোথায়, তাপমাত্রা কমাইলাম কোথায়? প্রশ্ন এটা আসতে পারে না? ভেরি গুড। এটা তাপ, -92 কিলোজুল, এটা তো তাপের কথা বলছে, আর এটা তো তাপমাত্রার কথা বলতেছি। তাপ আর তাপমাত্রা কি সেম জিনিস নাকি? তাপগতিবিদ্যায় পড়ছো না? তবে এটা ঠিক যে তাপমাত্রা বাড়ালে তাপও বাড়ে, তাপমাত্রা কমালেও তাপও কমে, কিন্তু তাই বলে তাপ আর তাপমাত্রা সেম না। তাহলে এটা অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে এত, আর চাপ হচ্ছে যে, অত্যানুকূল চাপ হচ্ছে যে, এই ডাইরেক্ট মুখস্থ বসাই দিবি। হ্যাঁ, অত্যানুকূল জিনিসটা তো বুঝাতে পারছি না? অত্যানুকূল চাপ হচ্ছে কত? অত্যানুকূল চাপ হচ্ছে মাইনাস বলতেছি, অত্যানুকূল চাপ হচ্ছে যে 1.7 অ্যাটমসফিয়ার। ওকে, পারা যাবে? পারা যাবে, তাই তো? আর আরেকটা কাজ করতে পারি, লাইটটা টিক 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 করতেছে। সব রুমে এসি আছে, এই রুমে ফ্যানের এসি আছে, কিন্তু লাইটের এসি নেই। আচ্ছা, তাহলে এখন 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 দেখ এখন কি করবে। তাহলে তাপমাত্রা চাপের জিনিসটা বুঝাইতে পারছি, কি করা লাগবে। হ্যাঁ, আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে উৎপাদ বৃদ্ধির জন্য। উৎপাদ বৃদ্ধির জন্য উৎপাদ বৃদ্ধির জন্য আরেকটা কাজ করতে পারি। উৎপাদ বৃদ্ধির জন্য কি করতে পারি, অ্যামোনিয়া অপসারণ করব। অ্যামোনিয়া কি করব, অ্যামোনিয়া অপসারণ করলে লাভটা কি হবে দেখি বলতো, একটু বুদ্ধি থাকলে পারবি। অ্যামোনিয়া অপসারণ করব, এটাকে যদি অপসারণ করে দিই, তাহলে অ্যামোনিয়াকে আর পুনরায় নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপাদন করতে পারবে? তো যে পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, এগুলোকে যদি আলাদা করে ফেলি, তাহলে তো হয়ে যাচ্ছে, ওই অ্যামোনিয়া আর খরচ হচ্ছে না, তাই না? এই অ্যামোনিয়া আর খরচের পুনরায় আবার নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন করতেছে না। তাহলে এটা আরেকটা প্রসেস। তাই অ্যামোনিয়া অপসারণ করবো মানে কি, উৎপাদন ঘনমাত্রা কমাই দেওয়া, তাই না? তো এটা তো লাসা তেলের নীতি দিয়েই তো ইউজ হচ্ছে, তাই না? তারপর হচ্ছে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে উপযুক্ত প্রভাবক ইউজ করা। উপযুক্ত প্রভাবক ইউজ করা। আর হেবার পদ্ধতিতে কোন প্রভাবক ইউজ করা, এটা আশা করি সবার জানা উচিত। আয়রনের গুঁড়া। তাহলে এটাই শেষ। তাহলে শিল্প উৎপাদনে হেবার পদ্ধতি কিভাবে কাজে লাগাইতে পারি, লাসা তেলের নীতি শেষ। হুম। তবে একটা বেসিক ভুল করা যাবে না বাবা, প্রভাবক কিন্তু সাম্যাবস্থার কোনো চেঞ্জ করতে পারে না, মনে আছে? তাই এই জিনিসটা প্রভাবক লিখছি বলতে তুই আবার ভাবিস না প্রভাবক সাম্যাবস্থা চেঞ্জ করতে পারে। প্রভাবকটাকে সিস্টেম ইউজ করা লাগবে, ঠিক আছে? আগে সাম্যাবস্থাটাকে, ধর প্রথমে আমরা অ্যামোনিয়া সরাই ফেলতেছি, তাহলে সাম্যাবস্থাটা ধ্বংস করে দিলাম না? সাম্যাবস্থা নষ্ট করে দেওয়ার পর এরপর প্রভাবক ইউজ করো, সমস্যা কি? বুঝছিস নাই? তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে কি, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। হুম। তাহলে এটারও বাণিজ্যিক প্রয়োগ। আরেকটা বাণিজ্যিক প্রয়োগ, এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে যে 2 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসীয়
আর অক্সিজেন মিলে, গ্যাসীয় অক্সিজেন মিলে কি হচ্ছে, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতেছে 2 মোল। হ্যাঁ, গ্যাসীয়, যেখানে ΔH এর মান হচ্ছে যে প্লাস 192 কিলোজুল পার মোল। বুঝতে পারছি? এবার জাস্ট উল্টা ঘটনা ঘটছে। এখান থেকে আমরা কি কি জানতে পারি? এখান থেকে আমরা জানতে পারি বিক্রিয়াটা একটা তাপ হারি, তাই না? তাপ হারি। সেকেন্ড ঘটনা লিখতে পারি সকল উপাদান গ্যাসীয়, তাই না? সকল উপাদান গ্যাসীয়, উপাদান গ্যাসীয়। আর আয়তন সংকোচন হয়েছে না, কারণ বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 3 আর উৎপাদন মোল সংখ্যা হচ্ছে 2। 2 আর 1 মিলে 3, আর এখানে হচ্ছে শুধু 2, তাহলে আয়তন সংকোচন। আয়তন সংকোচন। আর আমাদের লক্ষ্য কি? সাম্যাবস্থা, সাম্যাবস্থা ডানে নেওয়া, উৎপাদ সীমা মানে কি সাম্যাবস্থা ডানে নেওয়া। সেটার জন্য আমাদের কি করতে হবে? সেটার জন্য আমাদের হচ্ছে যে একটু দাঁড়া, তাপমাত্রা ভুলে গেছি। হুম, তাপমাত্রার পরিমাণ হচ্ছে যে সেম। তাপমাত্রার পরিমাণ কি বলতো? সেম। হুম, অত্যানুকূল হ্যাঁ, অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে যে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। বুঝাতে পারছি নাকি বুঝিস নাই? আচ্ছা, অত্যানুকূল চাপ কত হবে? অত্যানুকূল চাপ, অত্যানুকূল চাপ, অত্যানুকূল চাপ হচ্ছে 1.7 অ্যাটমসফিয়ার। হ্যাঁ, আগেরটাতে একটু ভুল লিখছি। আগেরটাতে অত্যানুকূল চাপ হবে 200 অ্যাটমসফিয়ার। এটা হবে 200 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে 1.7 অ্যাটমসফিয়ার। বুঝতে পারছি? তারপর হচ্ছে উপযুক্ত প্রভাব হচ্ছে এখানে, উপযুক্ত প্রভাব কিন্তু আগে সাম্যাবস্থা নষ্ট করার পর। হুম, উপযুক্ত প্রভাব হচ্ছে যে P2O5। হ্যাঁ, আর আর কিছু এখানে লিখতে হবে না, এগুলি। বুঝতে পারছি কিনা বলতো? তাহলে শেষ পড়া, চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টার কি বলতো শেষ। কেমিস্ট্রি আমাদের ফুল সিলেবাস শেষ, জৈব যৌগ শেষ, সবকিছু শেষ, কোনো কিছু বাদ নাই আর। তাহলে আমাদের শুধু জুলজির ঘাসফড়িং বাকি আছে আর হাড্ডি আছে না, অস্থি। তো অস্থিটা পড়াবো কিনা সেটা পরে চেক করতেছি, কারণ আমাদের ঘাসফড়িং শেষ করাইলে এনাফ, প্রচুর এনাফ, বহুত এনাফ। তাহলে এখন তোর কাজ কি? পরীক্ষা দেওয়া, ফিজিক্স পরীক্ষা কখন দিবি?